কি হলো? কত দেরি করবি আর? এই তো হয়ে গেছে, পারফিউমটা লাগানো বাকি। জলদি কর, সবাই গাড়িতে ওয়েট করছে তোর জন্য। হয়ে গেছে আম্মু, চলো চলো। নতুন আত্মীয় ওরা, সবাই তোর অপেক্ষায় আছে। হুম, এই জন্যই তো একটু ফিটফাট হচ্ছি গো আম্মু। চল এবার। ও, তোমাদের তো বলাই হয়নি, আমি নীল। কিছুদিন আগে আমার বড় ভাইয়ের বিয়ে হলো, কিন্তু আমি বিয়েতে আসতে পারিনি। আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষার জন্য গল্পে, কিন্তু বাস্তবে কিছুই না। তাই পরীক্ষা শেষ করে এসেই সবাই মিলে একসাথে আমার তালই বাড়ি, মানে ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। শুনেছি ওনারা খুব ভালো পরিবার, আর ভাইয়ের নাকি পিচ্ছি একটা শালি আছে। আমার আবার পিচ্ছি মেয়ে খুব পছন্দ গল্পে, কিন্তু বাস্তবে সিনিয়রদের উপর ক্রাশ খাই। আমার ভাইও খুব ভালো, বন্ধুর মতো। সব কিছু ঠিকঠাক করে এবার আমরা রওনা দিলাম নিজেদের গাড়িতে। আমি নিজেই গাড়ি চালাতে পছন্দ করি, সে সুবাদে আজ ড্রাইভারকে ছুটি দিয়ে আমি নিজেই গাড়ি চালাবো। খুব একটা জাঁকজমকভাবে যাচ্ছি না আমি। জিন্স আর সাদা শার্ট, কালো সানগ্লাস, হাতে কালো ব্যান্ডের ঘড়ি, আর একজোড়া কেটস, আর লম্বা চুলে একটা ব্যান্ড পরেছি। চুলের যত্নে কোনো ত্রুটি করি না আমি। গাড়িতে উঠে কি আমার একমাত্র দেবরজি, সাজুগুজু হলো? সাজুগুজু আর কি করলাম ভাবি, তোমার তো আর বড় বোন নেই, থাকলে না হয় করতাম। আহারে ভাইটু আমার, এখন চলো জলদি। হুম হুম। আব্বু দেখে শুনে গাড়ি চালাবে কিন্তু। তোমার ছেলে পাকা ড্রাইভার, টেনশন করো না। গাড়ি চালানো শুরু করলাম। অনেকদিন পর শহর ছেড়ে গ্রামে থেকে যাচ্ছি। পরিবেশটা খুব ভালো লাগছে, আর এনজয় করছি সবাই। শহরের শেষ প্রান্ত থেকে কিছু মিষ্টি আর ফলমূল কিনতে গাড়ি থেকে নামলাম। আব্বর ভাইয়া এগুলো কিনলো, আর আমি সেই পিচ্ছি মেয়েটার জন্য কিছু চকলেট নিলাম, আরও বাচ্চাদের কিছু খাবার। গাড়িতে উঠতেই আমার হাতে পিচ্ছিদের খাবার দেখে সবাই হাসাহাসি শুরু করলো। আমি বোকার মতো লজ্জা পেয়ে মুখ ফুলিয়ে আছি। নতুন ভাবির সামনে লজ্জা পাওয়াটা মনে হয় একটু স্বাভাবিক, যদিও আমি একটু লাজুক ছেলে। আবার গাড়ি চালাতে শুরু করলাম। এখন আমরা গ্রামের পিচঢালা পথে চলছি, চারদিকে খুব সুন্দর প্রকৃতি। কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম ভাবিদের বাসায়। সবাই বাইরে এলো আমাদের নিতে। আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই এক এক করে নামলো। তারপর আমি নামতেই ভাবি বলল, এই যে আমার একমাত্র দেবর, যার জন্য তোমরা অপেক্ষায় ছিলে। আমি সবাইকে সালাম দিলাম। আন্টি আঙ্কেল সবাই আমাকে আদর করে ঘরে নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আন্টি পিচ্ছিটা কই? ওর জন্য কত কিছু এনেছি, কই ও? পিচ্চিটা কে বাবা? কেন, আপনার পিচ্ছি মেয়েটা। বলতে না বলতেই পিচ্ছি হাজির। কে কি আনলো আমার জন্য দেখি? আমি পেছনে তাকাতেই চোখ দুটো ছানাবানা হয়ে গেল। এত কিউট একটা মেয়ে, কি সুন্দর চুলের স্টাইল, ফেস, গেট আপ, সব কিছু মিলিয়ে অপরূপ সুন্দরী। আর একে কে পিচ্ছি মেয়ে বলে? আমি তো পিচ্ছির জন্য আনছি, তুমি কে? আমি তো পিচ্চি, আম্মু বলে। হি হি, ধামড়ি মেয়ে একটা, পিচ্ছির সাথে শখ হয়েছে তাই না? আমি পিচ্চি পিচ্চি পিচ্চি। চিল্লাতে হবে না, হে নাও তোমার চকলেট। ওর দিকে চকলেটগুলো দিতেই কেড়ে নিয়ে এক ধরে ভাবির কাছে চলে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম। তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে এলো আন্টি। হাজার হলেও একমাত্র তালই বাড়ি, তাই আদর আপ্যায়নের কমতি নেই, আমারও খাবারের কমতি নেই। নাস্তা খাচ্ছি আর ভাবিকে বলছি, তোমার এত বড় একটা বোন আছে, আমাকে বলনি কেন? আমি আরও পিচ্ছি ভেবে এসব নিয়ে এলাম। শোনো, ও চকলেট পাগলি একটা। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাচ্চামি কমেনি। থাকে একটু বুঝতে পারবে, জ্বালিয়ে মারবে। তবে হ্যাঁ, ওর চুল নিয়ে কিছু বলবে না যেন, তাহলে কিয়ামত করে ছাড়বে। তাই নাকি? তবে তো একটু ট্রাই করতেই হবে। নাস্তা শেষ করতেই ভাবি সে বোনটা এলো আমার সামনে। আচ্ছা, আপনি কে? আগে তো দেখিনি, বলা নেই কিছু নেই, এসেই চকলেট দিলেন কেন? ও হ্যাঁ, তাই তো, আমি নীল, তোমার বোনের একমাত্র দেবর, আর তোমার দুলা ভাইয়ের একমাত্র ছোট ভাই, আর তোমার একমাত্র বেয়াই। তো কেমন আছো বেয়াই সাহেবা? ও আচ্ছা, আপনি সেই মিস্টার লেট, মানে অমলেট। আপুর বিয়েতে আসতে পারেনি, তাই এখন আসছেন তাই না? হুম, আমি সবসময় ভালোই থাকি বিআই সাহেব। তো বেয়ানের নাম তো জানা হলো না। আমি তিশা, নাম তো শুনেছেনই মনে হয়। এসব পচা নাম শুনি না। ও আচ্ছা, তাই নাকি? মেহমান তার উপরে প্রথমবার এসেছেন, তাই কিছু বললাম না, না হলে।
না হলে কি শুনি? তিশা কি করতে পারে তা বোঝাতাম। শুনলাম তুমি নাকি তোমার চুলের খুব যত্ন নাও। ভাবছি একদিন চুলগুলো আমি একটু যত্ন নেব। খবরদার, আমার চুল নিয়ে একটা কথা বলবেন না, তাহলে আপনার খবর আছে। এই যে বিয়ান, ভালো হবে না যদি আমার সাথে লাগতে আসো, বুঝলে? আপনিও লাগতে আসবেন না, বুঝছেন? ঠঙ্গি মেয়ে একটা, বলে তিশার চুল টেনে হনহন করে চলে গেলাম ভাবির কাছে। আমার পিছনে তেড়ে আসে আমার কিউট বিয়াইন। ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি তোমার বোনকে বলে দিও আমার সাথে যেন লাগতে না আসে। সাথে সাথে তিশাও হাজির। মনে হচ্ছে আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। চোখে চোখে মুখে প্রচণ্ড রাগ। আপু, তোমার দেবরকে বলে দাও আমার চুলে যেন হাত না দেয়। ইস, যে না পাটের আশের মতো কটা চুল, তার জন্য এত ভাব। কোনোদিন পাটের ব্যাপারে পাঠিয়ে নিয়ে কিনে নিব, না হলে আগুন দিয়ে পুড়িয়ে নুডলস রেতে খাবো। কি বললে শয়তান ছেলে? আপু, তুমি কিছু বলবে না? তোমার এই পিচি বোনটাকে এইভাবে বললো আর তুমি চুপ করে হাসছো? বাহ, চমৎকার। এই জন্যই বলে বিয়ের পরে মেয়েরা তাদের বোনকে ভুলে যায়। ঠিকই আছে, থাক, কিছু বলতে হবে না। দুজনের ঝগড়াঝাটি দুজনেই সামলাও তোমরা, আমি কিছু করতে পারবো না, আমি গেলাম। যাও যাও, তোমার এই খাটাস মার্কা দেবরকে আমি একাই টাইট করতে পারি। আমার বান্ধবীদের আসতে বলেছি, তারপর বুঝাবো মজা। যে পারার সে একাই পারে, লোকজন খবর দিতে হয় না। তোমার মতো ডেঙ্গুকে সাহায্য করার জন্য একা জমবে না, তাই কয়েকজনকে লাগবে। হুস, নীলকে সাহায্য করা এত সহজ না বেআইন। চ্যালেঞ্জ রইল, তোমার কি বেহাল অবস্থা করব ভাবতেও পারবা না। চ্যালেঞ্জ নিলাম বেয়াই, আমি সেফ থেকে তোমাকে খোল খাওয়াবো। হুম। প্রথম দেখাতেই এক চোট ঝগড়া লেগে গেল তিশার সাথে, কিন্তু সত্যি বলতে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে তিশাকে। ওর স্টাইলিশ চুল, টানা টানা চোখ, রেগে কথা বলার পর লাল হয়ে যাওয়া টসটসে গাল, আর সেই রাঙা ঠোঁট ঝোড়া কথা আর নাইবা বললাম। কখনো এত সময় নিয়ে কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি। তিশার মাঝে একটা অন্যরকম কিছু আছে, খুব মায়াবী, সামথিং স্পেশাল। আমি ভাবিকে বললাম, ভাবি বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যাবা, তোমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবা। তোমার ভাইকে তোমাকে যেতে দেবে? দেখো না, সারাদিন তোমাকে চোখের আড়ালে যেতে দেয় না, আবার ঘুরতে যেতে দিবে? হ্যাঁ, কত ভালোবাসা। থাক, তাহলে আর তোমার গিয়ে কাজ নেই। আর কি কেউ নেই আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? ও বেয়াই, এত চিন্তা কিসের? তোমার যে কোনো সমস্যায় তোমার এই বেআইন আছে না, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো, টেনশন করো না। তাহলে তো আর চিন্তাই নেই, দুপুরে খেয়ে তারপর বের হব। ওকে বেয়াই। চলো একবার, তারপর বুঝাবো। তিশার দুষ্ট হাসিটা ভালো করেই বুঝতে পারলাম। হয়তো আমাকে টাইট দিতে কোনো ফোন দিয়ে এঁটেছে, কি জানি কি করে। আমি বারবার এদিক ওদিক তাকিয়ে শুধু তিশাকেই করছি। ওকে দেখলেই কেন জানি ভালো লাগার অনুভূতি পাচ্ছি, বড় ভারী। তাই কিছুটা দূরত্ব রেখে তিশার পেছনে পেছনে হাঁটছি। ও বেআইন, উফ, সারাক্ষণ মেয়েদের পিছে কি? তুমি ছাড়া কিছু ভালো লাগে না, তাই তোমার কাছে আসি গো। কখন ঘুরতে যাবা? সেটা তো বিকেলে, এখন কি? কখন যে বিকেল হবে এত তাড়া কিসের? তুমি বুঝবা না গো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাপরে, তুমি তো দেখি ভালোই কথা জানো। এমন করে কি ববকে পটিয়েছিলে নাকি? বব আছে কিনা সেটা টেস্ট করে জানার চেষ্টা করলাম। ওসব নেই আমার, আমি ভালো মেয়ে। তোমার গফ কয়টা গো বেয়াই? ছি, আস্তাগফিরুল্লাহ, এইসব করতে নেই, পাপ হয়। আমি তো নিরীহ মাসুম ভদ্র ছেলে একটা। কতটা ভদ্রলোক তা তো দেখলেই বোঝা যায়, যত সব খাটাস মার কাছে। ওই একদম চুল ছিঁড়ে ফেলবো, কিন্তু বেশি সাহস হয়ে গেছে তাই না? সাহস কতটা তা তো পরেই টের পাবা। এখন যাও তো, আমি গোসল করবো। একটা খাটাসের সাথে কথা বলে শরীর গন্ধ হয়ে গেছে, ছি ছি। ওয়াক। একটা সুন্দরী মেয়ের কাছে বোল্ড হয়ে গেলাম, অবশ্য ভালোই লাগলো। সোজা চলে গেলাম আম্মুর কাছে, গিয়ে আসল দিয়ে মুখ ঢেকে রেখেছি। কি রে, আজ হঠাৎ আম্মুর কোলে? ব্যাপার কি? কই কিছু না তো। বুঝি তো। টাকা লাগবে? আরে বাবা না। তো কি শুনি? না, এমনি। সে মানে এখানে থাকবা কয়দিন? কাল সকালে চলে যাব। কেন? নতুন আত্মীয়, একদিন থাকলে মানুষ কি বলবে? 2-4 দিন থেকে যাও না। উলি বাবা, আচ্ছা দেখা যাবে পরে। এখন চল, তোর আন্টি খাবার দিবে। ওকে চলো। তারপর সবাই মিলে একসাথে খাবার খেলাম, হাসি আড্ডা করে খুব মজাই হলো। ভাইয়া তো বউ নিয়ে বিজি, শালা বউ পাগলা। আমি একদিন বিয়ে করে তারপর দেখাবো। অপেক্ষায় আছি কখন বিকেল হবে। কিছু সময় পর দেখি
3জন মেয়ে আসলো। তিশার কথায় বুঝলাম ওর বান্ধবী, যাদেরকে দাওয়াত দিয়ে এনেছে আমাকে সাহায্য করার জন্য। আমাকে দেখিয়ে কি জানি বলা বলি করতে লাগলো। তবে তার বান্ধবীগুলো খুব কিউট। কাকে রেখে কাকে দেখবো বুঝতেই পারছি না। বিকেল 4টার সময় আমার কিউট বেআইন সাহেব এসে ডাকতে শুরু করলো। বেয়াই গো, ও বেয়াই, কই গো আমার রসিক বেয়াই? কি গো বেআইন, কি হলো? চলো ঘুরতে যাবে না? চলো, একটু রেডি হয়ে আসি। জলদি করো। আমি জলদি রেডি হয়ে সানগ্লাস আর গাড়ির চাবিটা নিয়ে বের হলাম। গাড়ির পিছনে ওর 3 বান্ধবী বসলো আর সামনে তিশা। আমি তো ড্রাইভার হয়ে আছি। আমরা সবাই গ্রামের পথ দিয়ে বেশ দূরে চলে এলাম। নদীর ধারে বিরাট একটা বটগাছের নিচে এসে গাড়ি থামালাম। পাশে একটা বড় পুকুর, আশেপাশে কিছু ফুচকা চটপটির দোকান। সবাই মিলে বসলাম ওখানে। তিশা নিচে গিয়ে 4টা ফুচকার অর্ডার দিল। পরিচিত দোকান বলে কথা। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল আমাকে। সবার কথার চাহনিতে এক প্রকার যুদ্ধের সংকেত পাচ্ছি। না জানি আজ কি আছে কপালে। 20 মিনিট পর ফুচকা এলো। মামা জিজ্ঞেস করলো তিশাকে। ওনাকে দেন। আমি হাত বাড়িয়ে নিলাম। সবাই খাওয়া শুরু করলো। আমি একটা ফুচকা নিয়ে মুখে দিতে চুপ করে আছি। তিশা বলল, বেয়াই সাহেব, মামার ফুচকাটা না জোস, একবার খেলে সারা জীবন মনে থাকবে। আমি কোনো রকম একটা ঠোঁট ফাঁকা হাসি দিয়ে সহমত প্রকাশ করলাম, কিন্তু আমার মুখ হলো না। কিছু সময় যেতেই আমার চোখ মুখ লাল টকটকে হয়ে গেল। গামের সারা শরীর ভিজে যাচ্ছে। টিচার ওর বান্ধবীরা মুচকি হাসি দিয়ে তাদের জয়ের খুশি প্রকাশ করছে। আসলে তিশা অর্ডার দেওয়ার সময় বলে দিছিল আমারটাতে শুধু 20 মরিচ দিয়ে বানাতে। ফুচকার ভেতরে মরিচ দিয়ে অপরটা ঢেকে দিয়েছে, আর তাতে প্রথম কামড়টা ভালো করেই সেই মরিচের উপর পড়েছে। আমি এমনিতেই ঝাল খেতে পারি না, আর এমন ঝাল মরিচের কামড় দেওয়ায় কি অবস্থা হতে পারে তা তোমরা হয়তো বুঝতে পেরেছ। আমি কি করব কিছু বুঝতে পারছি না। চোখ থেকে পানি পড়ছে। কি গো বেয়াই, খাচ্ছ না কেন? আমার হাতে না খেলে বুঝি ভালো লাগছে না? খাইয়ে দিতে হবে। আমি তিশার দিকে তাকিয়ে জোরে চিল্লানি দিয়ে পানির জন্য ছুটে গেলাম মামার কাছে। ওরা সবাই মিলে খুব হাসাহাসি করছে, সাথে আশেপাশেরও সবাই। কিন্তু পানি খেয়েও আমার ঝাল কমলো না। শুষাতে শুষাতে চলে এলাম গাড়ির কাছে। বড় পুকুরের পাড়ে দাঁড়িয়ে জিভ বের করে লাল ফেলছি, যাতে ঝালটা কমে। দই খেতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখানে দই কই পাবো। বাধ্য হয়ে নিজে নিজের ভুলের মাসুল দিতে হচ্ছে। ওরা সবাই চলে এলো আমার কাছে। আহারে বেয়াইয়ের খুব বুঝি ঝাল লেগেছে, বেচারা। পানি খাবো ভাইয়া? আমি কিছু না বলেই চুপ করে আছি। হঠাৎ 4জন মিলে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। বেয়াই, পুকুর থেকে একটু ডুব দিয়ে আসো, সব ঝাল চলে যাবে। বলেই হাসাহাসি শুরু করলো। ওরা সাকসেস হতে চলতে আমার অবস্থা তখন নাজেহাল। কাদা পানিতে ভিজে আবার ঝালে আধমরা হয়ে গেছি। ওরা সবাই খুব মজা নিল। আমি কোনো রকমে উঠে এলাম উপরে। লজ্জায় ওদের দিকে তাকাতেই পারলাম না। মাথা নিচু করেই বললাম, ইট মারলে পাটকেল কিন্তু খেতেই হবে। তারপর চলে এলাম বাসায়। গাড়ি থেকে নামতেই বাড়ির সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। ভাবি আর ভাইয়া এসে বলল, জানতাম এমন কিছুই একটা হবেই। এত যত্ন করে নিয়ে গেল আমার বোনটা, আর কি হাল করে নিয়ে এলো। এর পরিণাম কতটা খারাপ হতে পারে তা তোমরা বুঝবে বলে দিলাম। আমার মতো একটা নিরীহ মাসুম পোলারে এমন নাকানে চুবানি খাওয়ালো, প্রতিশোধ আমিও নেব। কোনো রকমে ওয়াশরুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মুখ লাল হয়ে গেছে। ভাবি ফ্রিজ থেকে দই এনে দিল। কে অনেকটা শান্তি পেলাম। তিশাকে আমি ছাড়বো না। ওর কী হাল করবো তাও জানে না। এখন কিছু বলবো না। হঠাৎ আমার রুমের দরজার সামনে তিশা হাজির। ভেতরে আসতে পারি বেয়াই? হাতের ইশারা করে আসতে বললাম। তা এখন কেমন বোধ হচ্ছে বেয়াই? প্রেম প্রেম বোধ হচ্ছে বেআইন। মানে কি? কিছু না, ঝালের প্রেমে পড়েছি। আরো খাবা? না, এবার খাবো। একলা উঠে দরজা আটকে দিয়ে তিশার চুলের ভেতর হাত দিয়ে জড়িয়ে নিলাম। তারপর ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো আমার দখলে নিয়ে নিলাম। চোখ বন্ধ করে লিপ কিস করতে শুরু করলাম। তিশা আমাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। কিছু সময় পর তিশার সেই জোরটুকু আর থাকলো না। নিস্তেজ হয়ে গেছে। বেশ কিছু সময় পর তিশাকে ছাড়লাম আমার বাহুডোর থেকে। ও বিছানায় বসে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও মনে হয় কল্পনা করতে পারেনি আমি এমন কিছু একটা করব। কি বেয়ান, এখন কেমন বোধ হচ্ছে? এটা তুমি কি করলে? কেন,
জাল খাওয়ালে তো, তাই মিষ্টিটা পাওনা ছিল, সেটাই আদায় করে নিলাম আর কি। কুত্তা হারামি শয়তান লুচ্চা ছিলে, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। স্যার কি বললো? ধরে রাখো। ছাড়ো আমাকে, এ শুধু আমি তুলবো। আমিও তো রেডি আছি বেন। ঠোঁট মুছতে মুছতে তিশা হনহনিয়ে বেরিয়ে গেল। আমি বিছানায় শুয়ে একটু রিল্যাক্স ফিল করছি। এখন প্রতিশোধের আগুন কিছুটা জ্বালাতে পেরেছি। এখন সারা রাত আমাকে নিয়ে ভাববে মেয়েটা। ভাবি একটু পর রুমে এসে জিজ্ঞেস করলো, নীল, কি অবস্থা এখন? ঠিক আছে তো? ভাবি একটু আগে একটা বড় মিষ্টি খেলাম, এখন আর ঝাল লাগছে না। কি মিষ্টি খেলে? খেয়েছি, দুনিয়ার সব থেকে ভালো মিষ্টি। কি জানি বাপু, তোমার কথার আগামাথা খুঁজে পাই না। তোর বোনটা কই? সাবধানে থাকতে বলো। তুমি সাবধানে থাইকো, ওর থেকে না হলে আবার কি যে করবে কে জানে, কিন্তু তুমি কিছু মনে করো না, ও তো ছোট এখনো। ধুর, কি যে বলো না ভাবি। বেআইন তো বিয়ের সাথে একটু দুষ্টামি করবেই, এটাতে মনে করার কি আছে? হুম, তা তো ঠিক। গিয়ে দেখো তোমার বোন কি করে। আচ্ছা থাকো তুমি। ভাবি চলে গেল তিশার রুমে। আমার পিচ্চি বোনটা কি করে রে? কথা বলবো না আমার সাথে। কেন কেন, কি হলো? তোমার দেবর একটা পচা, ওর সাথে কথা বলবো না আমি। কি করলো সে? তুই তো ওর নাজেহাল অবস্থা করলি। আর ও কি করেছে জানো? কি করেছে? না থাক, কিছু না, ওকে আমি ছাড়বো না। কি হয়েছে বল আমাকে। বললাম তো কিছু না। ভাবি রুম থেকে বের হতেই আমি তিশার রুমের দরজার সামনে গেলাম। কি বেয়ান, খুব রাগ হচ্ছে নাকি? চুপ, কোনো কথা বলবো না আমার সাথে। আহাগো, রাগে শরীর চলছে, দাঁত কটমট করছে, আমাকে খুব মারতে ইচ্ছে করছে। এমনটা যদি হয় তবে তুমি আমার প্রেমে পড়ে যাবে কিন্তু। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? সত্যি খুব বেশি রাগ প্রেমের পূর্ব লক্ষণ। কচুর লক্ষণ। তিশা কারোর প্রেমে পড়বে না, সেটা তো কদিন পরেই বুঝে যাবে। তোমার মতো খাটাস মার্কে ছেলের প্রেমে পড়বো আমি? কোনোদিনই না। প্রেম তো দুদিনই হয়, ভালোবাসাটা সারা জীবনে। যাক, তোমার বুদ্ধি আছে, এটা ভালো একটা গুণ। তুমি যে আমাকে সারা জীবন ভালোবাসা চাও শুনে ভালো লাগলো বিয়ান। ওরে শয়তান ছেলে, ভাগো এখান থেকে এক্ষুনি। আরে যাচ্ছি, এত রাগের কি আছে শুনি? না গেলে কিন্তু আপু ভাইয়াকে দেখে এক্ষুনি বকা খাওয়াবো। তাই নাকি? তাহলে তো যাবই না। ডাকো ভাই ভাবিদের, দেখি কে কি বলে আমাকে। আপু, ভাইয়া। ডাকো। ভাবি এসে জিজ্ঞেস করলো, কি রে, ডাকছিস কেন? তিশা কিছু বলার আগেই আমি ফ্লোরে বসে এমন একটা ভাব করলাম যেন খুব ব্যথা পেয়েছি। ওহ ভাবি প্লিজ আমাকে ধরে ওঠা গো, ও মা গো। আরে নীল, কি হয়েছে তোমার? আর বলো না, তোমার ডাইনি বোন আমাকে আবার। থাক, আর বলতে হবে না, বুঝেছি। ওই পিচ্চি শয়তান, কি পেয়েছিস আমার আদরের দেবরটাকে? হ্যাঁ, একের পর এক মেরেই যাচ্ছিস। একটা মাইট দেবো, আবার নীলকে যদি কিছু করিস। আপু বিশ্বাস করো, আমি কিছুই করিনি তোমার ওই শয়তান দেবরকে, এমনি এমনি বলছে। চুপ, একটাও কথা বলবি না আর। দেখ তো কিভাবে পড়ে ব্যথা পাইছে। আমি আরো তোমাকে ডাকছি ওর নামে। থাক, হয়েছে। আর যদি ওর পিছনে লেগেছিস তবে তোর খবর আছে। নীল, আসো আমার সাথে। চলো ভাবি, তোমার এই দজ্জাল বোন আমাকে মেরেই ফেলবে। আমি তিশার দিকে শয়তানি হাসি দিয়ে চোখ মারছি, আর তিশাও হাতের ইশারায় বোঝাচ্ছে আমাকে গলা টিপে মারবে। ভাবির সাথে রুম পার করেই ওনাকে ভাইয়ের রুমে পাঠিয়ে আবার দৌড়ে এলাম তিশার রুমে। এখনও রাগে কটমট করছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরে মুখে হাত দিয়ে চেপে ঘাড়ের কিস করতে করতে কানের কাছে আস্তে করে বললাম, ডায়েরি মেয়ে, তোমার ঘুম আমি হারাম করবই। তারপর তিশাকে ঘুরিয়ে ওর গোলাপি ঠোঁটের সাথে আবার নিলাম। তারপর বিছানায় ধাক্কাতে ফেলে চলে গেলাম আম্মুর কাছে। আম্মু, একটা কথা বলবো, রাখবা? কি কথা? বলছি যে আমাদের সাথে তিশাকেও নিয়ে যাবা বেড়াতে, আমাদের বাড়িতে বেড়াতে। আচ্ছা, এই ব্যাপার? হঠাৎ এত টান বাড়লো যে ওর জন্য? না এমনি। দেখি, বলে দেখবো। না কথা দাও। আচ্ছা। খুশিতে নাচতে নাচতে চলে গেলাম ভাবির কাছে। ভাবি, একটা কথা বলবো? বলো। কাল সকালে বাড়ি যাবা তো? হুম। কে কে যাবা? কেন, আমাদের সাথে শুধু তিশা যাবে, ও থাকবে কিছুদিন। কি বললে, সত্যি? কেন? না গো, এমনি, ভালোই হবে। এবার খাবার টেবিলে চলো। ওকে। মেঘনা চাইতেই বৃষ্টির খবরটা পেয়ে আনন্দে আমার যা অবস্থা। এবার ভালো করে টাচ দিতে পারবো তিশাকে। টেবিলে বসতেই তিশা আমার বিপরীতে বসলো।
আমার দিকে রাগ নিয়ে তাকিয়ে আছে। আবার খেতে শুরু করলাম। তিশার পায়ে স্লাইড করছি। তাতে তার চেহারাটা দেখার মতো ছিল। অসাধারণ সৃষ্টি, বেশ মাখা মাখা ব্যাপারটা। আর দুটো কিসেই তিশার ঘুম হারাম হবে। কাল থেকে আরও ডোজ বাড়াবো। খাবার শেষ করে রুমে গেলাম শোবার জন্য। দরজা আটকানোর প্রয়োজন মনে করলাম না। রাত তখন 12টার কাছাকাছি হবে। সবাই ঘুমে বিপর। হঠাৎ জানালায় কারো উপস্থিতি টের পেলাম। তারপর পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। আমি চুপ করে আছি। কিছুটা ভয় পেলেও বাইরে কেউ হবে বলে মনে হচ্ছে না। হঠাৎই একটা টর্চ লাইট জ্বালিয়ে আমার চোখে ধরে রেখেছে। আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। হেই, কে রে? কোনো কথা না বলে এক ঝক পানি ঢেলে দিল আমার ওপর। আমি লাফিয়ে উঠলাম। আচমকা পানি লাগাতে এবার একটু হকচকিয়ে গেছি। চিল্লিয়ে ডাক ছাড়লাম চোখ বন্ধ করে। কিছু সময় পর ভাবি আর তিশা এলো। সবার কাঁচা ঘুমের চোখ, কিন্তু তিশার চেহারাটা দেখে বোঝা যাচ্ছে তার ঘুমন্ত চেহারা না। আর সেই আগে এসে জিজ্ঞেস করলো, হাম ছেড়ে বলল, কি হলো বিয়াই? এত রাতে কি হয়েছে তোমার? এভাবে চিল্লাচ্ছ কেন? আমি আর কি বলবো, দুদিনই আমার এই অবস্থা দেখে ওরা এমনি লজ্জিত, তবে কে করলো এটা নিয়ে চিন্তিত। আমি আর ভাবি দুজনেই বুঝলাম কাজটা আর কেউ নয়, ডাইনি তিশাই করেছে। শুধু বললাম শোধ আমিও নিব। তারপর অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতটুকু শুধু প্ল্যান করতে করতেই কাটলো। সকালে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আজ তিশার সাজুগুজু দেখে মনে চাচ্ছিল বউ বলে জড়িয়ে ধরি। খুব সুন্দর লাগছে। সাদা জামা, তার উপর লাল লিপস্টিক, ঠোঁটের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সাথে কাজল কালো চোখ, কিলার লুক। গাড়ি চালাবো না লুকিং গ্লাসে ওকে দেখবো বুঝতেছি না। অনেক মায়ের বাধা পেরিয়ে বাড়িতে এলাম, কিন্তু তারপরেই আমি বেরিয়ে গেলাম বাসা থেকে। দুপুরের পর বাসায় ফিরে দেখি ডাইনিটা আমার রুমে গিয়ে ডায়েরি টেবিল আমার সাজানো সব কিছু কোটি কোটি দেখছে। কি আজীব এ ডাইনি আমার রুমে কি? আউ! কই কিছু না তো। তাহলে এখানে কি করছো শনি? অনুমতি ছাড়া কারো পার্সোনাল জিনিস দেখতে নাই, এটা জানো না? যে না পার্সোনাল জিনিস তার আবার অনুমতির চত্বর। বেশি কথা বললে না সব ভেঙে চড়ে চলে যাবো। আচ্ছা তাই নাকি? এখন কিন্তু তুমি আর তোমার বাসায় নেই, আমার বাসায় আছো। তাই আমার কথা মতোই তোমাকে চলতে হবে। এবার তৃষার মনে ভয় ঢুকলো। সত্যি তো, এখন তো চাইলে সব কিছুই করতে পারবে না। আর আমি এই ভয়টাই কাজে লাগাবো তৃষাকে টাইট দিতে। শোনো ডাইনি, রাক্ষসী, দরজাল মেয়ে, 2 দিন আমাকে তোমার বাসায় অনেক জ্বালাইছো। এবার বুঝবা নীলকে কাদা পানিতে চুবানো, জাল খাওয়ানো আর রাতে পানি ঢালার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। কি 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 করবা তুমি? হ্যাঁ, সময় হলেই বুঝবা সুন্দরী। আন্টিকে সব সত্যি বললে তোমাকে পেটাবে, তখন বুঝবা। যাও না, বলো দেখি কি করতে পারো। এখন একটা কাজ বাকি আছে। কি কাজ? আমাদের বাসায় এলে কিন্তু তোমাকে তো অভিনন্দন জানানো হয়নি। কি করে? চোখ বন্ধ করো। কেন কেন? আরে করোই না। আচ্ছা করলাম। উম, ওই শয়তান ছেলে আবারও। আমার যখনই মন চাইবে তখনই দিব। আমি চলে যাবো এখনই। ইস, বললেই হলো নাকি? আপুকে বলবো আমি থাকবো না। ওকে, দেখি কি করে যাও আমার রুম থেকে। আপু, আপু। কিছু সময় পর ভাবি রুমে এলো। এই কি হয়েছে আবার তোর? আরে ভাবি, কি পাগলি বোন তোমার। দেখো কি করছে? আমি যদি বিকেলকে ঘুরতে নিয়ে না যাই তাহলে নাকি ও চলে যাবে এখনই বাড়িতে। ওলে বাবা, তাই? না না আপু শোন। থাক, তুই আর কিছু বলতে হবে না। নীল তোকে নিয়ে ঘুরতে যাবে, এবার খুশি তো? আমি যাবো না ওর সাথে। তুই যাবি না? না গেলে তোকে পিটিয়ে তারপর পাঠাবো। এখন খেতে চল। বলি ভাবি চলে গেল। আমি তিশার দিকে তাকিয়ে হাসছি। ওই শয়তান ছেলে আবারও মিথ্যে কথা বলে আপুর কাছে বকা খাওয়ালে। আর ঘুরতে যাওয়ার পারমিশনও নিয়ে নিলাম। ভালো হলো না, তাই না? কত হলো? তোমার সাথে আমি যাবো না, তুমি অনেক পচা। কিছু হলেই শুধু আমাকে ওইটা দাও। আমার আমার কেমন যেন হয়। কি রে, আর কেমন হয় তোমার বিয়াইন? জানি না, বলবো না। তার মানে প্রেমের কুড়ি ফুটতে শুরু করেছে। ইস না। তবে কি শোনি? কিছু না। তিশা একটু মুচকি হাসি দিয়ে আমাকে ওর বড় নখের চিমটিতে ধরে ছুরি গেল। আমি বিছানায় ধপাস করে হাত পা ছোড়াছুড়ি করছি। তার মানে তিশা আমাকে একটু একটু করে ফিল করছে। ইয়াহু! প্রথম প্রেমে পড়লে যা হয় আমিও তেমনই করছি। বাস্তবে আমার কপালে গফ নাই।
আয়নার সামনে দাঁড়িয়ে আমার লম্বা চুলে হাত দিয়ে নেড়ে বললাম, নীল, তোর এখন প্রেমের সময় শুরু হয়েছে, সাবধানে থাকিস। চলে গেলাম ওয়াশরুমে গোসল করব। শাওয়ার সেরে গান গাইছে জোরে জোরে। হঠাৎ আম্মা এসে দরজায় টোকা দিচ্ছে। নীল, এত জোরে গান গাইছিস কেন? তোর আব্বু বাসায়, তাড়াতাড়ি খেতে আয়। যাও, আসতেছি। গোসল করে ভালো মতো পারফিউম লাগিয়ে টেবিলে বসলাম। ভাবি বলল, খেতে বসছো তাও পারফিউম লাগিয়ে আসতে হলো? হাই রে, আরো কত কি দেখবো এ জামানায়। আমাদের সময় বাপু এসব ছিল না। আহা, কি ব্রিটিশ মহিলা রে, ছিল না তো, এখন আছে। আর এখন তো আমার ইয়ের সময়। ইয়ের সময় মানে? না না, কিছু না। আচ্ছা দেবর, আমার আজ খুব খুশি যে আপু ভাইয়ার বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। ওই ডাইনি মেয়ে, আমি বুড়ো হব কেন? তুমি একটা বুড়ি। ইস, আমার মতো এমন কালো চুল কার আছে দেখাও তো। তোমার বইয়ের মাথায় টাক হবে, টাক। দেখা যাবে। দেখো ঢং। খাবার খেতে খেতে তিশার দিকে বারবার তাকাচ্ছি আর চোখ মারছি। আর তিশা মুখ ঘুরলি দিয়ে আমাকে জবাব দিচ্ছে। খাওয়া শেষ করে তিশাকে বললাম, রেডি হও, একটু পর পারবো না। মার দিব কিন্তু। আমি তোমার সাথে যাবো না, যাবো না, যাবো না। তুমি কি সত্যিই যাবে না? আমার মন খুব খারাপ হয়ে গেল। মুখ ভার করে বললাম, আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, থাকো তুমি। আমি চলে আসলাম ওর রুম থেকে। আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। এখন কেন জানি সত্যি খুব কষ্ট হচ্ছে। এমনটা আগে কখনো হয়নি। কান্না করতে ইচ্ছে করছে। একটু পর তিশা এসে আমার দরজার কাছে লুকিয়ে দাঁড়ালো, কিন্তু ওর অন্যটা একটু দেখা যাচ্ছে। হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি এলো। মিঠা কলের নাম করে কথা বলতে শুরু করলাম। হ্যালো সিমি, কেমন আছো? আমি ভালো নেই, তোমাকে অনেক মিস করতেছি। চলো না, বিকেলে তোমাকে নিয়ে একটু ঘুরবো, অনেক দূরে যাব, অনেক দুষ্টমি করব, তুমি আর আমি। পোস্তা খাবো, আরো কত কি। আচ্ছা তাহলে রেডি হও, আমি আসছি তোমাকে নিতে, কেমন? বাই। এটা বলেই খুশি হয়ে নাচতে লাগলাম। যা ছিল সবটাই তিশাকে জ্বালানোর জন্য। আমি টি শার্ট খুলে শার্ট পরলাম। রেডি হতে হতেই হঠাৎ আম্মু এসে টাচ করে একটা চর বসালো আমার পিঠে। আম্মু, কি হলো? মারছো কেন? কি করলাম আমি? বান্দর, তুই তিশাকে কি বলেছিস? কই কি বলেছি? ও নাকি তোকে ঘুরতে নিতে বলেছে, আর তুই ওকে না নিয়ে নাকি কোন সিমিকে নিয়ে যাবি বলেছিস। আবার তিশাকে বকাও দিছিস। আজে আমি কখন এসব বললাম? আন্টি, ভাইয়া আমাকে একটুও সহ্য করতে পারে না, সবসময় আমাকে এড়িয়ে চলে। মায়া কান্না সুরে বলতে বলতে রুমে এলো তিশা। কোনো সিমি টিমি বুঝি না, তুই তিশাকে নিয়ে ঘুরতে যাবি এখন। মনে মনে বলি, ইয়েস, আমি সাকসেস। দুষ্ট বুঝিতে কাজ হয়েছে। তিশা যে আমাকে পছন্দ করে সেটাও ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, তিশাকে নিয়ে যাচ্ছি, ওকে রেডি হতে বলো। মামনি, তুমি রেডি হয়ে আসো। এবার খুশি তো? লাভ ইউ আন্টি। আমিও মনে মনে বলি, আরে মেয়ে মানুষ কত ঢং যে করতে পারে। একটু পর তিশা সুন্দর করে সাজুগুজু করে এলো। মায়াবী চেহারাটা আরো বেশি মায়াবী লাগছিল। আল্লাহ যে তাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন তিনি ভালো জানেন। সুবহান আল্লাহ। আম্মু বের হবার সময় 2000 টাকা দিল আমাকে। তিশা যা খেতে চায় আমি যেন ওর ঠিক মতো আপ্যায়ন করি। কত দরদ বাবা গো। তিশাকে গাড়ির কাছে নিয়ে গিয়ে বললাম পেছনে বসতে। সে আমার দিকে রাক্ষসের মতো তাকিয়ে জোরে চিমটি দিয়ে বলল, পিছনেই বসো। এত কিছু করলাম কি পিছনে বসার জন্য? আমার পাশে বসতে হবে না। আমার ইচ্ছে, আমি সামনে বসবো, তোমার কি? পিছনে যাও। আন্টি গো। আরে আসো আসো, পিছনে কেন বসবা? সামনে কত জায়গা। ভিতর ডিম একটা। কতটা ভীতু তা তো জানোই, আজ আরো জানবে। তিশা কাউকে ভয় পায় না, কি বা করবা তুমি? চলো চলো, গেলেই বুঝবা। চলো দেখা যাক ভিতর ডিম। তিশাকে সামনের সিটে বসিয়ে আমি গাড়ি চালানো শুরু করলাম। আমি কিছুক্ষণ পর পর তিশাকে দেখছি। কি অপরূপ সুন্দরী মেয়ে। গাড়ির জানালা খোলা থাকায় বাতাসে ওর লাল কালো রেশমি চুলগুলো উড়ছে এলোমেলো হয়ে। হঠাৎই গাড়ি ব্রেক করলাম। কি হলো, গাড়ি থামালে কেন? তোমার সমস্যা কি বলো তো? আমাকে ঠিকমতো গাড়িও চালাতে দিবে না? আমি আবার কি করলাম শুনি? তোমার ওই ওরঙ্ক চুলের মায়ায় আমার গাড়ি চালাতে সমস্যা করছে। আমাকে পটানোর চেষ্টা করে লাভ নেই। পটাবো কেন? তুমি তো পটে বসে আছো। ওলে বাবালে, তাই নাকি? সেটা তো প্রমাণ করলে আজ। কিভাবে শুনি? কেন, সিমির কথা শুনে আম্মুকে ডেকে আনলে?
ও ওয়েট ওয়েট, ভুলে গিয়েছিলাম, এই সিমিটাকে সত্যি করে বলো। হবে কেউ একজন। আমি জানতে চাইছি, সত্যিটা বলো, তুমি কি সিমিকে ভালোবাসো? তাতে তোমার কি? তুমি তো আর পড়বে না নীলের কথা, তাই না? কথাটা বলতে দেরি আছে, কিন্তু তিশা তেরে এসে আমাকে চিমটি আর খামচি দিতে দেরি হলো না। তুমি না বললে আমি এখনই গাড়ি থেকে নেমে চলে যাব। আরে সিমিটাকে আমি নিজেও জানি না, তোমার ওড়না দেখে রাগানোর জন্য তখন সিমি নামটা ধরে কথা বলছিলাম। কি? আমাকে বোকা বানানো? এত বড় সাহস! আমি যাবো না তোমার সাথে। তিশা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আমিও সামনে গিয়ে বললাম, এই যে ম্যাডাম, এত রাখছেন কেন শুনি? আপনি তো বলেছিলেন যাবেন না আমার সাথে, আবার সিমের কথা শুনে আমাকে ডেকে আনলেন কেন? কেন এমনটা করছেন তা কি আমি বুঝি না ভেবেছেন? আজও অন্য কেউ কি আছে নাকি? আমি বললাম বলে কি অন্য কারোর সাথে যেতে হবে? থাক, আমাকে বোঝাতে হবে না। আজ হয়তো আমি ছিলাম, না হলে ঠিকই অন্য কারোর সাথে চলে যেতে তুমি। সব সময় উল্টা বোঝেন কেন? মেয়েদের স্বভাবটাই এমন। ঠিকই বুঝি, যাও, সিমির সাথে যাও তুমি। আমি তিশার থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে বললাম, একটা সুন্দরী রাগে ঝাল মেয়েকে জ্বালানোর জন্য এতটুকু করেছি, সেজন্য তো জানতে পারলাম সে আমাকে কতটা ভালোবাসে। একটুও ভালোবাসি না তোমাকে, তুমি খুব পচা। পচা ছেলের জন্যই তো এখন মন খারাপ করে আছো। তিশা আমার দিকে মুখটাকে মলিন করে তাকালো। আমি এবার প্রেমে পড়ে গেলাম। এই পচা মেয়ে, আমার দিকে এইভাবে তাকাবেন না। আমি তোমাকে আজ টায়ার দিতে এনেছি, এমন করে তাকালে আর টায়ার দিতে পারবো না। এই কথা শুনে তিশা হেসে দিল, মন খোলাখুলি হাসি। এক পলকে দেখছি তাকিয়ে। তিশা গাড়িতে গিয়ে বসলো, আমিও গেলাম। শোনো, একটা কথা বলবো? বলো। ধরো আজ আমি একা, তুমি আমার কি ক্ষতি করতে চাও শুনি? কি আর করব? আচ্ছা, তুমি যা ইচ্ছে হয় করতে পারো। তিশা, তোমার ক্ষতি করার ইচ্ছে থাকলে তো বাসায় করতে পারি, বাইরে এসে কেন করব? আসলে তোমার সাথে খুনসুটি করতে খুব ভালো লাগে। জানো, তুমি যেদিন আমার নাজেহাল অবস্থা করেছিলে সেদিন খুব হেসেছি সারা রাত তোমার পাগলামির জন্য। কিন্তু তুমি কি জানো, তুমি যেদিন আমাকে ওইটা দিলে সারা রাত ঘুমাতে পারিনি আমি। প্রথম একটা ছেলে আমাকে এইভাবে কিস করলো, তাও আমার রুমে এসে। কেমন লেগেছিল তখন? বললে হয়তো বোঝাতে পারবো না, তবে কিছু একটা হয়েছিল। কি হয়েছিল? তিশা আমার দিকে তাকিয়ে আছে। অর্থাৎ আমার কলার টেনে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে চেপে ধরে চোখ বন্ধ করে আছে। আমিও অবাক হয়ে চোখ বন্ধ করে ওর ঠোঁটের ভালোবাসার রেখা খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। বেশ কিছু সময় পর, তোমার এখন যেমন হচ্ছে ঠিক আমারও এমনটাই হয়েছিল বেয়াই। এভাবে কিস করলে কিন্তু আজই বিয়ে করে ফেলবো। আমার তো শখ নেই তোমার বাড়িতে এসে সংসার করার। একবারই দুই বোনের সংসার হলে সমস্যা হবে। বড়রা বলে, খাও গিয়ে তুমি, আমি বিয়ে করবো না তোমাকে। পাওনা মেটালাম। এখানে থাকবা নাকি আমাকে একটু ঘোরাবা তোমার এলাকায়? মানে কিসের সমস্যা শুনি? কচু হবে। তাহলে আমাকে এভাবে কিস করলে কেন? ওরে হারামি, আজ তোমাকে ছাড়বো না। ওকে ওকে চলো। তিশা জানালায় তাকিয়ে মুচকি হাসছে। আমি গাড়ি নিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে। ভিতরে গিয়ে ছোট একটা টেবিলে বসলাম। আশেপাশে তেমন কেউ নেই, নিরিবিলি। আমি ফোন বের করে তিশার কিছু ছবি তুললাম। তারপর ওর পছন্দ মতো সব কিছুর অর্ডার করে খেয়ে বাইরে এলাম। ওর জন্য কিছু গিফট কিনে ওকে দিলাম। একটা গোলাপি লিপস্টিক কিনে ওকে কানে কানে বললাম, এইটার সাথে রাতে নেব। শুনে আমাকে একটা চিমটি দিল তিশা। অনেক মজা করলাম দুজন, হাসি ঠাট্টা খুনসুটি। ওর চিমটি আর কিল খেতে খেতে শরীরটা ব্যথা হয়ে গেছে আমার। একটু পর ভাবির ফোন এলো। কি গো দেবর, আবার কোথায় তোমরা? এই তো ভাবি, মার্কেটে আছি। আমার বোনটা কই? ওকে একটু দাও তো। তিশা দিকে ফোনটা এগিয়ে দিলাম। আপু বলো। কিরে, কি করছিস তোরা? তোমার দেবর তার সিমির জন্য কি কি সব গিফট কিনবে, তাই আমাকে নিয়ে মার্কেটে এলো। আজ এর ঝামেলা একটা। শুনে তিশাকে খোঁচাতে লাগলাম। ভালো তো, আসবি কখন তোরা? এই তো হয়ে গেছে, এক্ষুনি আসবো। আচ্ছা, সাবধানে আসিস। আচ্ছা আপু, হই, আমি সিমির জন্য কিনলাম এগুলো। তা তুমি জানো আমি কি করে বলবো? চলো বাসায়, তারপর বোঝাবো। কুচু কইরো। তারপর দুজন গাড়িতে গিয়ে বসলাম। তিশা আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? কিছু না, প্রেমে পড়লে এমন করে দেখে সবাই। বই গেছে আমার। কিছু সময় পর বাসায় এলাম। গাড়ি থেকে নামার আগে তিশা আমাকে জড়িয়ে ধরে বলল, সারা জীবন পাশে থাকবে আমার। জানো, আজ তোমার সাথে কাটানো এই সময়টাতে
আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ ছিলাম। একটা অজানা ভালো লাগা ছিল পুরো সময়টাতে। জানি না তোমার মাঝে কি আছে, সত্যি পাগল করে দিছো আমাকে। আমি বাসায় গেলে তোমাকে ছাড়া কি করে থাকবো জানি না, অনেক কষ্ট হবে আমার। আমি কাছে না থাকলে অন্য কারোর সাথে ঘুরতে যাবা না তো? প্রমিস করো, এবার আমাকে ছাড়ো। বাসার সামনে আছি, কেউ দেখলে কি হবে ভাবো একবার। পারবো না, তোমার এই পচা ঠোঁটে পাপ্পি দিব না। এই পাকড়ে, ভালোবাসার মানুষকে কেউ ছেড়ে যায় নাকি? আমি সবসময় তোমার পাশে থাকবো। তিশার গলাটা ভারী হয়ে গেছে, চোখে দুফোঁটা জল। তিশা এভাবে বলছে কেন? তোমার একার কষ্ট হবে, আমার কি হবে না? ধুর, কি বলো এসব? নীল শুধু তিশার হয়েই থাকবে, অন্য কারো নয়। প্রমিস। তিশার কপালে একটা চুমু দিয়ে কানে কানে বললাম, আগে একটা পাপ্পি দাও, তারপরে ছাড়বো। কি বললে তুমি? আমার পচা ঠোঁট? ওকে, আমিও আর দেবো না। তিশা হনহনিয়ে চলে গেল। আমি হাসি। গাড়িটা গ্যারেজে রেখে একটু পর রুমে যেতেই ভাবি আর আম্মু এলো। কিরে, কেমন ঘোরালি আমার মামনিকে নিয়ে? অনেক জায়গায় ঘুরেছি আমরা, যা যা খেতে চেয়েছে সব খাইয়েছি, গিফটও দিয়েছি। যাক, ভালো হয়েছে। ফ্রেশ হয়ে আয় এখন। রাতে খাওয়ার পর তিশার রুমের সামনে যেতেই ধপাস করে দরজা বন্ধ করে দিল রাগ করে। বেচারি এখনও রেগে আছে। আমি জানালার কাছে গিয়ে বললাম, তিশা রাগ করো না প্লিজ, এমনি মজা করে বলেছিলাম তখন। দরজাটা খুলো প্লিজ। কোনো কথা নেই তোমার সাথে, যাও এখান থেকে। না, যাব না। তিশা এবার জানালাটাকেও আটকে দিল। কিছু সময় ডাকাডাকি করেও কাজ হলো না। মন খারাপ করে চলে এলাম। কেন যে ওটা বলতে গেলাম? একটা পাপ্পি দিলে কি এমন হতো? ওর নিজে থেকেই তো চাইলো, তবুও দিলাম না। ভুল করে ফেলেছি মেয়েটাকে কষ্ট দিয়ে। কাল যে করেই হোক ওর রাগ ভাঙাতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুম এসে গেল। গভীর রাতে হঠাৎ কারো কোমল হাতের ছোঁয়া পেয়ে ধরফরিয়ে উঠলাম। মোবাইলের আলোটা জ্বালাতে চোখ ছানাবনা হয়ে গেল। তিশা, তুমি আমার রুমে এত রাতে? চুপ, একটা কথা বলবো না। কেউ দেখে ফেললে বিপদ হবে তো। দেখলে আমি চিৎকার করে বলবো তুমি জোর করে আমাকে এখানে ধরে নিয়ে এসেছো। আহ, মানে কি এসবের? আমি তো কিছুই করিনি। এসব কেন বলছো? কোথায় আমি তোমাকে টাইট দিব? তা না, উল্টো তুমি আমাকে টাইট দিচ্ছ। চুপ করতে বলছি কিন্তু। আচ্ছা, এই যে চুপ। আবছা আলোয় তিশার মুখটা খুব মায়াবী লাগছিল। চুলগুলো সামনে ঝুঁকে আছে। আমি হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। ওর চোখে চোখ রেখে অপলক তাকিয়ে আছি। এমন পরিস্থিতি সামনে নিতে কষ্ট হবে যেন, কেন জানি কিছু একটা মন চাইছে। হয়তো ভুল, তবুও যেন ভুল নয়। একটা চাহিদা, মনের ভেতর থেকে জেগে ওঠা চাহিদা, যা যা পরে শরীরে ছড়িয়ে পড়ে। মন থেকে না চাইলেও কি শরীরে যায় জানি না এসব, শুধু জানি ভালোবাসি। একে অন্যকে চাই খুব কাছে, নির্বৃত্তিতে অনুভবে মিশে যেতে চাই। মোবাইলের আলোটা নিভিয়ে দিলাম। তিশাকে একটানে আমার বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে একজন আরেকজনের হার্টবিট শুনছি। এই অনুভূতিটা সত্যি সব কিছু থেকে আলাদা। এতটা ভালোবাসা এভাবে থাকার বলে বোঝানো যাবে না। তিশা একটু পর আমার লোমওয়ালা বুকে একটা কিস করলো। কানের কাছে এসে বলল, নীল, আজ আমি তোমার হতে চাই। আমি তিশার কপালে চুমু দিয়ে বললাম, আমার করে নিয়েছি অনেক আগে, কিন্তু অধিকার খাটাবো বিয়ের পর, এর আগে নয়। আমি এত কিছু বুঝি না, আজ আমি তোমার সাথে মিশে যেতে চাই। তিশা, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। মুখে যতই দুষ্টামি ফাজলামি করি, কিন্তু বাস্তবে এমন কিছু করব না আমি। তিশা আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলো। আমিও এতটুকুই সাড়া দিলাম, তবে এর বেশি নয়। এরপর তিশার দিকে তাকিয়ে বললাম, এখন রুমে যাও প্লিজ, কেউ দেখলে খারাপ ভাবে দুজনকে। তিশা হঠাৎ বসে পড়লো আর চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর বলল, নীল, আমি তোমাকে আজ এখানে পরীক্ষা করতে এসেছিলাম। একটা মেয়েকে রাতের আধারে পেয়ে তার কোনো ক্ষতি তুমি করনি। তোমার চিন্তা ভাবনাটাই আলাদা। আমি সত্যি খুব লাকি তোমার মতো কাউকে পেয়েছি। এখন আমি আস্থা রাখতে পারি তুমি কোনো মেয়ের সাথে কখনো এসব কিছু করবে না, একা পেলেও। এটাই বিশ্বাস। এটা বলে তিশা আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে শুয়ে আছি। বেশ কিছু সময় এভাবে থাকার পর কখন যে ঘুমিয়ে গেছি কেউই জানি না। ফজরের আজানের সময় আম্মু উঠে অজু করতে গিয়ে আমার রুমের সামনে এসে দেখে তিশা আমার বুকের ওপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আম্মু তো অবাক হয়ে গেছে এমন কিছু দেখে। আজ মনে হয় আমার রক্ষে নেই। আস্তে করে আমার রুমে ঢুকে তিশা আর আমাকে ডাকতেই হুঁশ ফিরল।
আম্মুর সামনে এখন কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। এসব কি হচ্ছে নীল? আম্মু, বিশ্বাস করো, আমরা এমন কিছু করিনি যার জন্য মান সম্মান নষ্ট হবে। আমি তিশাকে খুব ভালোবাসি। ও রাতে এসেছিল কথা বলবে বলে, তারপর ঘুমিয়ে গেছি দুজনে। আমার কোনো কথা না বলে তিশাকে নিয়ে গেল। আমি তো টেনশনে শেষ। সকালে খাবার টেবিলে যেতেই ভাবি যেন কেমন কেমন করে তাকাচ্ছে। আম্মু মুখটা গোমরা করে আছে, কিছুই ভালো লাগছে না। তিশাও চুপ করে আছে, আমার দিকে তাকাচ্ছে না। আম্মু কি যেন বলছে, হয়তো বকা দিয়েছে। কোনো রকম কিছু খেয়ে আম্মুকে গিয়ে বললাম, আম্মু তুমি রাগ করে থেকো না প্লিজ। হঠাৎ তিশাও এলো আম্মুর রুমে। আম্মুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম, সাথে তিশাও শুরু করলো। সে এক মহামারীর পরিস্থিতি। আম্মু ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমার ছেলে কোনোদিন কোনো কিছু লুকায় না, সব কথা বলে। আর ছেলে আমার প্রেম করছে, এত ভালো কথাটাই আমি জানলাম না। বাহ, এই জন্যই বলে ছেলেদের জীবনে কোনো মেয়ে এলেই মায়ের মূল্য কমে যায়। আচ্ছা আম্মু, আমি তোমাকে সব বলতাম আজ, কিন্তু তার আগেই তুমি জেনে গেছো। তোমার স্থান সবার উপরে, কারোর জন্য তোমার অমর্যাদা করব না। আর তিশা তো এমন মেয়ে নয়, আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম, সাথে তিশাও। আম্মু দুজনকে উঠিয়ে বুকে টেনে নিল। আমার পাগলগুলো খুব ভয় পেয়ে গেছে, আমি জানি। আমি রাগ করিনি। তোর আব্বুকে কালই বলেছিলাম তিশার ব্যাপারে। আজ সকালে গিয়ে দেখি প্রেম করতে করতে ঘুমিয়ে গেছে দুজন। হায় রে পাগল। আন্টি, তোমার নাক বোঝা শয়তান ছেলে আমাকে ছাড়েনি, আমি চলে আসতেই চেয়েছিলাম। আমি তিশাকে চিমটে দিতে দিতে বললাম, মিথ্যা কথা বলবা না, আমি যেতে বলেছিলাম, তুমি যাওনি। আচ্ছা থাক, আজ ঝগড়া করতে হবে না। আমি আজই তিশার আব্বু আম্মুকে আসতে বলবো। খুশিতে দুজন আম্মুকে চুমু দিলাম। আম্মু চলে গেল। তিশার দিকে তাকিয়ে আছি আমি। আচ্ছা, আজই বিয়ে দিবি নাকি আমাদের? পাগল নাকি? কিসের বিয়ে? আমি এখন বিয়ে করব না, 5 বছর পর বিয়ে করব। এতদিন কি আঙ্গুল চুষবো নাকি? পারলে তাই করো, আমার পড়াশোনা শেষ করে তারপরে এসব। তাহলে প্রতিদিন একটা করে পাপ্পি দিও। সেটা পরে দেখা যাবে, এখন যাও আমার সামনে থেকে। লজ্জা শরম কি কিছু নেই নাকি? তোমারই তো নাই, আবার আমাকে বলে। সব তোমার দোষ। তোমার জন্য আম্মু আমাকে এইভাবে বললো। হয়েছে হয়েছে, সরো। আজ রাতেও আইসো তাহলে, আম্মু তো জেনেই গেছে। আরে কত সব লুচ্চাকটা। লুচ্চামি কি করেছি নাকি? আর তুমি আমাকে এটা বলতে পারলে? ঠিক আছে, যাও, তোমার সামনে আর আসবো না। চলে এলাম ওর থেকে। তিশাকে একটু রাগানোর জন্য বাসা থেকে বের হলাম। আর বিকেলে বাসায় এলাম। অনেকবার কল দিয়েছে, একবারও ধরিনি। যখন বাসায় এলাম ভাবি তো রেগে আগুন হয়ে আছে। আমার পিচ্চি বোনটাকে কাঁদানোর ফল ভালো হবে না, সারাদিন কেঁদেছে। তাড়াতাড়ি যাও, আগে রাগ ভাঙাও। আমি কাঁচুমাচু হয়ে বললাম, যাচ্ছি যাচ্ছি। তিশার রুমের সামনে গিয়ে দেখি বিছানায় উল্টো হয়ে বালিশে মুখ গজে কাছে ফুপিয়ে ফুপিয়ে। ওর পাশে গিয়ে বললাম, তিশা তিশা। আমার ডাক শুনে তিশা মুখ ঘুরিয়ে রুম থেকে বের হয়ে যেতে চাইলো। আমি ওর হাতটা ধরে জোরে টান দিয়ে আমার বুকের উপর ঝরিয়ে রাখলাম। কানের কাছে ফিসফিস করে বললাম, পাখিটাকে রাগাতে একটু অভিমান করলাম। আর সে সারাদিন কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সরি সুইট হার্ট, আর কখনো কষ্ট দেব না। তুমি শুধু আমাকে কষ্ট দাও। কি এমন বলেছি যার জন্য সারাদিন এভাবে অবহেলা করলে? কতবার কল দিছি, একটাবার কথা বললে না। তোমার সাথে আমার কোনো মূল্য নাই না? এই যে তোমার কান ধরে বলছি, আর এমন হবে না। শয়তান উল্লুক, নিজের কান ধরো, আমারটা না। আমি মানেই তো তুমি, তাই তোমারটাই ধরলাম। লাভ ইউ সো মাচ। আই হেট ইউ, হেট ইউ। তিশা চোখে পানি পড়ছে। আমি ওর চোখটা মুছে দিয়ে বললাম, তোমার চোখের পানি আমার জন্য অভিশাপ হয়ে যাবে। প্লিজ আর খেতো না, আমি আর কষ্ট দেব না। সত্যি তো? পাগলি। তাহলে পাপ্পি দাও। তিশাকে বিছানার উপর রেখে ওর কপালে চুমু দিলাম। হঠাৎ রুমে ভাবে এসে দেখে এই দৃশ্য। খক্কা করে কাশি দিয়ে বলল, আর কয়টা দিন কি সবুর করা যায় না? ভাবির গলা শুনতে দুজনে ধরফরে করে উঠলাম। তিশা দৌড়ে চলে গেল। আমি ভাবিকে বললাম, আর একটু পরে এলে কি হতো? আসার আর সময় পেল না। আমার সামনে আমার পিচ্চি বোনটাকে চুমো খাবা, আমি বসে বসে দেখবো নাকি? ইস, পিচ্ছি না ছাই, আমাকে কিস করে করে নাজেহাল করে দিয়েছে। আহারে, এখন আমার বোনকে দোষ দিচ্ছ তাই না? আসুক আমার বোনটা, ছোট বউ, আর তারপর তোমাদের দুই ভাইকে ইচ্ছে মতো সাহায্য করব। দেখা যাবে, হুস। এখন ফ্রেশ হয়ে আসো, খাবার দিই। তোমার হাতে খাবো না, তোমার বোনকে বলো খাবার দিতে। ওলে বাবালে, এত ভালোবাসার ঢং। যাও, জলদি বলো। আচ্ছা।
আমি ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলাম। তিশা খাবার বেড়ে বসে আছে। তোমার কি লজ্জা শরমের বালাই নেই? আপুকে বললে কেন আমাকে খাবার দিতে? তো কি হয়েছে? বউ যদি খাবার না দেয় কে দিবে? এই যে এখনো বিয়ে হয়নি। করে নিব তো আজই। জি না, এত জলদি না। সেটা পরে দেখবো, এখন খেতে দাও প্লিজ। সারাদিন কিছুই খায়নি। যাও না বাইরে, বাইরে থাকো, বিয়ের পরে বুঝবা এভাবে বাইরে থাকার মজা। দরজা বন্ধ করে দিব, ঘরেও ঢুকতে পারবা না। হরি আল্লাহ, কি বলে? এখনই এইভাবে বলছো? বিয়ে করলে তো আমি শেষ। এমন জল্লাদ কেন তুমি? কথা মতো চললে ভালো, নাহলে খবর আছে। ভবিষ্যতের করুণ পরিস্থিতির সিগন্যাল পেয়ে ঢোক গেলতে শুরু করলাম। এই জন্যই বলে বিয়ের পর সবই বদলে যায়। বিকেলে ছাদে গেলাম তিশাকে নিয়ে। শুনলাম ওর আব্বু আম্মু নাকি সন্ধ্যায় আসবে। একটু লজ্জা লাগছিল যদিও, তবুও খুশি ছিলাম। বিয়ের আগে মেয়েদের শ্বশুরবাড়ি যেতে নেই, আর আমি হবু শ্বশুরবাড়ি এভাবে ঘুরে বেড়াচ্ছি। কি লজ্জা! চুপ থাকো তো, কিসের লজ্জা? তোমাকে আনার জন্য আমাকে আর ভাবিকে কত ম্যানেজ করেছি জানো তুমি? থাক থাক, ছ্যাঁচড়ার মতো আমাকে দেখেই বিরমি খেয়েছিলে। একটা মার দেব, চেষ্টামি করেছি বলেই আজ তোমাকে এত কাছে পেয়েছি। ঢং! দেখো এখন কিন্তু আশেপাশে কেউ নাই। তো কি হয়েছে? পাপ্পি দিব কিন্তু। পারোই তো এটা, আর কিছু তো পারো না। সেটা বাসর রাতে বুঝবা। যা দুষ্টু। সন্ধ্যা হয়ে গেল। তিশার আব্বু আম্মু চলে এসেছে। আমি লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হচ্ছি না। ভাবি এসে বলল, এই যে দেবরজি, আসেন, এখন আপনার হবু শ্বশুর মশাই এসেছেন, তাকে ধর্ষণ করে আসেন। লজ্জা লাগে তো, কেমনে যাব? আহারে, বউটাকে পটিয়ে চুমু খাওয়ার সময় লজ্জা লাগতো না? তখন তো মজা লাগতো। হইছে শয়তান ছেলে, এবার আসো। আচ্ছা চলো। শ্বশুরের সামনে গিয়ে লম্বা একটা সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে ওনারা আমাকে পাশে বসিয়ে বলল, ইচ্ছে ছিল আরেক ঘর আত্মীয় বাড়াবো, কিন্তু মেয়ে যে আমার এক বাড়িতেই নৌকা ভিড়াবে জানতাম না। অবশ্য ভালোই হলো, এক বাড়িতে এলেই দুই মেয়েকে দেখতে পারবো। আমি তো লজ্জিত হয়ে মাথা নিচু করে আছি। আব্বু আম্মু ভাইয়া ভাবি সহ সবাই হাসতেছে। তা বাবা, এক মেয়েকে তো মাত্র বিয়ে দিলাম, হাতে একটু টান পড়ছে। তা তুমি কবে আমার মেয়েকে ঘরে তুলতে চাও? আমার কোনো তাড়া নেই, পড়াশোনা শেষ করলাম, একটা চাকরি করি, আর তিশারও পরীক্ষা শেষ হোক, তারপর বিয়ে। আপনারা মুরব্বীরা কথা পাকা করে রাখেন, তাতেই হবে। কিসের আবার কথা? আমরা এখন কাবিন কলমা করে রাখবো, পরে অনুষ্ঠান করব। আপনারা যা ভালো মনে করেন। বাবা, আমি ওখান থেকে উঠে এলাম। বড়রা তখন তাদের সুবিধা মতো যা করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। আমি তো ছোট মানুষ, তাই আর থাকলাম না। রুমে এসে ভাবছি আজ আমার বিয়ের কথা চলছে, তার মানে একটা দায়িত্ব বেড়ে গেল। কিছু সময় পর ভাবি এলো। দেবরজি, 2 মাস পর তোমার বিয়ে, রেডি হও। সত্যি? ইয়াহু! আরে ফাজিল ছেলে বিয়ের কথা শুনে কেমন নাচছে দেখো। ফাজিলে কি আছে? বিয়ের আগে আর আমার বোনের ধারে কাছেও আসবা না, বুঝলে? ইস, কেন? কোনো কথা না, মাইট দেবো কিন্তু। না না, তিশার সাথে কথা না বললে, ওর সাথে ঝগড়া না করলে আমি থাকতে পারবো না ভাবি, প্লিজ। আহারে, কত ভালোবাসা। তোমার সামনে বসে ওর সাথে কথা বলবো, তবু না করো না প্লিজ। আচ্ছা হইছে, আর ঢং করো না। আচ্ছা এবার বলো, তোমার হারামি বোনটা কই? কখন থেকে দেখি না। আছে রুমে, আম্মুর কাছে রান্না শিখতেছে। বাবারে, কত ঠং দুই বোনের। যাও গিয়ে দেখো কি কি শিখলো। আচ্ছা যাচ্ছি। ভাবিকে 2টা চিমটি দিয়ে চলে গেলাম রান্নাঘরে। দেখি হবু বউটা আমার শাশুড়ির পাশে দাঁড়িয়ে রান্না করছে। আম্মু যাও তো, আবু তোমাকে ডাকছে, জলদি। কেন, কি হলো? জানি না তো, যাও জলদি। আম্মু চলে গেলে আমি তিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আম্মু থাকলে তো আর তোমাকে এভাবে পেতাম না, তাই আব্বুর কথা বলে সরালাম। ওরে হারামি, আসুক আম্মু, তারপর বোঝাবো। এখন আমাকে পাপি দাও জলদি। ইস, পারবো না, যাও সরো তো। বাড়ি ভরা মানুষ আর উনি আসছে ফাইজলামি করতে। এতক্ষণ হয়েছে তো, কিন্তু দাও না। পারবো না। তুমি যাবা নাকি খুন্তির ছ্যাঁকা খাবা? হই না, একটা দাও, চলে যাচ্ছে। না না না, নিজে দিয়ে চলে যাও। আমি চোখ বন্ধ করে তিশার দিকে ছোটটা এগিয়ে যেতেই আম্মু এসে ঠাস করে একটা চর বসালো গালে। বেয়াদব ছেলে, মিথ্যা কথা কেন বলি? তোর আব্বু তো ডাকেনি আমাকে। আর এটা কি করছিস? কই কিছু না তো।
তিশা আমাকে ডাকলো, বলল ওর নাকি একা থাকতে ভয় করে, তাই আমি ওর পাশে ছিলাম। আর আব্বু তো ডেকেছিল কালকে, আমার এখন মনে পড়লো তাই বললাম। ওরে শয়তান ছেলে, যা এখান থেকে। আন্টি ও মিথ্যে কথা বলছে, আমি ওকে ডাকিনি। আমি জানি মামনি, ও বান্তর একটা। তুমি ওকে সায়স্তা করতে পারো না? তোমার ছেলের ব্যাকালেজ একদম সোজা করে ফেলবো, টেনশন করো না। কচু করে তুমি বলে দিলাম তোর। আজ খুব খুশি লাগছে, তিশার সাথে বিয়ে পাকা হয়ে গেল। আমি আমার ভালোবাসাকে নিজে করে পেতে যাচ্ছি। এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। পরের দিন সকালে উঠে তিশাকে নিয়ে ঘুরতে যাচ্ছি গাড়িতে, ও আর আমি। দুপুর নাগাদ একটা মোটামুটি ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দূর থেকে নজর এলো খুব বৃদ্ধ একটা রিক্সাওয়ালাকে, দেখে খুব মায়া লাগলো। এত বয়সেও তাকে এভাবে কষ্ট করতে হবে কেন? তার সন্তানরা কেন তাকে এমন অবস্থায় বাইরে আসতে দেবে? যাদেরকে এত কষ্ট করে বড় করলো, আজ তারাই তাকে ছেড়ে নিজের মতো করে আছে। এরা কি মানুষ না অন্য কিছু? তিশা বলল, চলো ওনাকে নিয়ে পাশে কোথাও বসি। চলো। ওনার কাছে গিয়ে ওনাকে ডেকে গাড়িটা সাইডে রেখে বসলাম। জিজ্ঞেস করলাম তার এমন অবস্থায় কেন আসতে হলো। তিনি জানালেন তার দুই ছেলে তাকে ছেড়ে আলাদা থাকে, বিয়ের পর খোঁজও নেয় না। ঘরে অসুস্থ স্ত্রী, তার জন্য ওষুধ কিনতে হবে। আর যদি কিছু খাবার কিনতে পারে তবে হয়তো খাওয়া যাবে, কিন্তু ওনার নিজের শরীরও ভালো না। তিশা আমাকে বলল ওনার সাথে যেতে, যা ওষুধ লাগে কিনে দিতে, আর কিছু টাকা দিয়ে আসতে। আমার কাছে যা ছিল তার সবটাই ওনার হাতে দিয়ে দিলাম। আর ওনার স্ত্রীর জন্য ওষুধ কেনার টাকাটা আব্বুকে ফোন করে ম্যানেজ করলাম। ওনারা দুজন খুব কাঁদলেন নিজের সন্তানের জন্য, আবার থেমে গেলেন, বললেন আমরা কাঁদলে নাকি ওদের অভিশাপ লাগবে। একেই বলে বাবা মা, কিন্তু সেসব সন্তানের জন্য এটাই ধ্বংসের কারণ। দুপুরে খাবার এনে ওনাদের সাথেই খেলাম, ভালো লাগলো মন থেকে। তিশাকে অনেক দোয়া করলো ওনারা। ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল। একটা গিফট কর্নারে গেলাম তিশাকে কিছু কিনে দেবে বলে। দুজনে দুদিক দেখছি, হঠাৎ একটা মেয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে কিছু দেখছে। আমি আমার মতো দেখছি। মেয়েটা হাই হিল পরা ছিল, আর ফুলের শেষটায় কিছুটা খাদ টাইলসের। হঠাৎই সেখানে পা দিতে ব্যালেন্স করতে পারেনি, আর তাই হাত পা ছুড়ে পড়তে গেলে আমি কোনো রকম কোমরে হাত দিয়ে আহত করলাম। ওর চিৎকার শুনে পুরো দোকানের মানুষ তাকিয়ে আছে, ভাবছে ভবগব। একজন বলে উঠল, আমি তিশার ভয়ে জলদি ওকে ছেড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো তিশা এটা দেখেনি, যাক বাঁচলাম। সামনে তাকাতে দেখে তিশা শোকরের মতো চোখ নিয়ে তাকিয়ে আছে চুপ করে। সে কি রাগ চোখে। আমি কয়েকবার ঢুকিলাম, এর মধ্যে ওই মেয়েটা বলল, থ্যাঙ্কস আমাকে সেভ করার জন্য। আসলে দেখতে পাইনি ওখানটা, তাই। ইটস ওকে, ব্যাপার না। আমি রুবি, বিবিএ পড়ছি। আপনি? আমি নীল, গ্র্যাজুয়েশন শেষ করেছি। পরিচিত হয়ে ভালো লাগলো। একটা ট্রিট দিতে চাই। আমার ঘর সাথে আছে, হয়তো ওর ওটা ভালো লাগবে না। এমনিতে রেগে আছে, ওই দেখেন পেছনে। তাই নাকি? কই? তিশার কাছে গিয়ে। হাই আপি, আমি রুবি। হ্যালো, আমি তিশা। রাগ করছো নাকি? তোমার বয়ফ্রেন্ডের কোনো দোষ নেই, ও শুধু আমাকে সেভ করেছে, না হলে হয়তো ব্যথা পেতাম আমি। দেখেছি, সাবধানে চলবেন। ওকে চলো, একসাথে বসে কফি খাই তিনজন। চলো তাহলে। তিশা আমার হাত ধরে তারপর হাঁটতে শুরু করলো। পাশে একটা কফি শপে গিয়ে বসলাম তিনজন। রবি জিজ্ঞেস করলো কোন ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করলাম। ভার্সিটির নাম বলতেই চোখ বড় বড় করে বলল ওর আপু নাকি ওখানেই পড়তো। নাম জিজ্ঞেস করলাম, বলল তানিশা। নাম শুনেই আমার পিলু চমকে গেল। তানিশা আমার সাথে পড়তো, খুব ডেঞ্জারাস মেয়ে, আমাকে জ্বালিয়ে মারতো। ওর ভয়ে পালিয়ে বেড়াতাম, খুব পছন্দ করতো আমাকে। রবিকে তানিশার কথা বলতে খুশিতে ফোন দিল, লাউডে দিয়ে কথা বলা শুরু করলো। আপু, একটা সারপ্রাইজ আছে। কি রে? নীল নামে কাউকে চিনো? নীল? কোন নীল? যে তোমার সাথে পড়তো। ও, তুই নীলকে কিভাবে চিনিস? আমি নীলের সাথে বসে আছি, সাথে ওর গার্লফ্রেন্ডও আছে। হোয়াট? কি বলছিস তুই এসব? ওকে কোথায় পেলি? শপিং করতে গিয়ে পরিচয় হলো। ওর গার্লফ্রেন্ড আছে মানে? নীলকে আমি ভালোবাসি, আর ও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে? তুই কোথায় আছিস বল তো, আমি এখনই আসবো। এই তো মিরপুরে আছি, শপিং মলের পাশেই। 20 মিনিটে আসতেছি। ওকে। ওদের কথা শুনে তিশা তো
রেগে আগুন হয়ে আমার দিকে তাকাচ্ছে, আর আমার সবার ভয়ে গলা শুকিয়ে গেছে। রুবি, এটা কি করলে? ওকে কেন বললে এসব? তুমি জানো ওকে কত ভয় পাই আমি। কেন? কিসের ভয়? কিচ্ছু হবে না। তুমি কেন বুঝতেছো না? তিশা অনবরত আমাকে চিমটি দিচ্ছে। আমি বুঝলাম আজ আমার কপালে খুব শনি আছে। এদিকে তানিশা আর এদিকে তিশা। তানিশা এলেই শুরু করবে এক ঝড়। এটা সামলাবো কি করে? তারপর আসবে তিশার ঝড়। হ্যাঁ আল্লাহ, কোন পরীক্ষায় ফেললে আমাকে? তানিশা আসার আগে আমি কয়েক গ্লাস পানি খেলাম। গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। বারবার আল্লাহকে ডাকছি যেন কোনো ঝামেলা না হয়। কিছু সময় পর তানিশা এলো রেস্টুরেন্টে। আমি দেখেই মেনু কার্ড দিয়ে মুখ ঢেকে বসেছি। তানিশা এসেই মেনু কার্ড কেড়ে নিয়ে আমার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে আছি। 4টা বছর ধরে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসছি, তুমি একবার ফিরেও তাকাওনি। আর আজ গার্লফ্রেন্ড কোত্থেকে পেলে শুনি? পরিবার থেকে বিয়ে ঠিক করেছে। হোয়াট? বিয়ে মানে? আমি তানিশা ছাড়া কেউ তোমার বউ হবে না, মনে রেখো। এবার তিশার মাথা গরম হয়ে গেছে। এই যে আপু, কি বলছেন এসব? মগের মুলুক নাকি? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে মাসে আমাদের বিয়ে। আর নীল আমাকে ভালোবাসে, এটাই বড় কথা। আর প্লিজ, যেহেতু নীল আপনাকে ভালোবাসে না, সেহেতু এ কথার কিছু নেই। আমি ওকে 4 বছর ধরে ভালোবাসি, আর তুমি এসেই ওকে সরাসরি বিয়ে করবে? আমি কি বসে থাকবো? তোমরা কি থামবা? কি শুরু করলে এসব? তানিশা দেখো, আমি তোমাকে কখনোই চাইনি, বা তোমার সাথে কোনো কমিটমেন্ট ছিল না আমার। আর তিশার সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি চাই না তুমি আমাদের মাঝে এসে কোনো ঝামেলা করো। আমি তোমাকে আমার ক্লাসমেট ছাড়া আর কিছুই ভাবি না। তার মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? কিসের কমতি আমার ওর থেকে? এটা কোন ধরনের কথা? ভালোবাসা সেটাই যেখানে দুটি মনের মিল হয়, একজন আরেকজনকে অনুভব করে। আর এখানে সব কিছুই একা তোমার। নীল প্লিজ একটাবার বলো, আমি তানিশা কখনোই তোমার ভাবনাতে আসিনি। না তানিশা, আমার অনুভবে শুধু তিশা। আমি ওকে খুব ভালোবাসি। তাহলে আমার পরীক্ষার সময় তুমি কেন সেরা নোটটা শুধু আমাকেই এনে দিতে? আমি অসুস্থ থাকলে ফোন করে কেন ওষুধ খেয়েছি কিনা জানতে চাইতে? কেউ আমাকে বিরক্ত করলে তুমি কেন প্রতিবাদ করতে? বলো, এসব কেন করতে? আজীব তো, তুমি আমার ভালো বন্ধু ছিলে মাত্র। বন্ধু হয়ে বন্ধুর খোঁজ খবর নেওয়াটাকে ভালোবাসা বলে না। আমি তোমাকে বন্ধু ভাবতাম, সেখানে তুমি ভালোবাসা ভেবে বিশাল ভুল করেছ। তোমার জন্য আরও ভালো ছেলে পাবে। আমার বিয়েতে তুমি সব দায়িত্ব নেবে, তিশাকে সাজানোর। সবাই মিলে একসাথে খুব মজা করব। প্লিজ তানিশা, বন্ধুত্বটা নষ্ট করো না। আমার সাথে রুবিয়াও তিশাও বোঝালো তানিশাকে। অনেক সময় পর তানিশা ঠান্ডা হলো। জেদি মেয়ে তো, তাই সহজে বসতে চায় না। তারপর সবাই মিলে কফি খেলাম, বেশ আড্ডা দিলাম সবাই। সন্ধ্যা হয়ে এলো। বাসা থেকেও কয়েকবার ফোন দিয়ে যেতে বলল। তখন আমি আর তিশা বের হয়ে গাড়িতে বসলাম। হঠাৎ তিশা বলল, আমি আইসক্রিম খাবো, মাথা আমার গরম হয়ে গেছে। বলেছিলাম না তানিশা ঝড়ের পর তিশা ঝড় আসবে? দমকা হাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রক্ষা করো, একটু ওয়েট করো, আমি নিয়ে আসি। 2 মিনিটের মধ্যে আনবার, না হলে আমার মাথা ঠিক থাকবে না। আমি গাড়িটা পার করেই পাশের দোকান থেকে দুটো কোন আইসক্রিম কিনে জলদি গাড়িতে এলাম। এই নাও, তোমার প্রিয় স্ট্রবেরি ফ্লেভারটা আনছি। মুখটা কে খুলে দিবে? আমি আমি এই যে একটু একটু করে খাচ্ছে আর চোখ পিটপিট করছে। নোটস দিতে, তাই না? ওষুধ খাওয়ার তাগাদা দিতে, দাদাগিরিও করতে। বাহ, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। আর কি কি হয়েছিল সেটা এখনো বলনি? এক্ষুনি আমাকে সবকিছু বলবা। আমি কয়েকটা ঢোক গিলে ওর দিকে কাঁচোমাচো হয়ে তাকিয়ে আছি। আজের আইসক্রিমের কথা ভুলে গেছি। কি হলো, বলো না কেন? সত্যি বলছি, এমন কিছুই হয়নি। আর আমি শুনতে চাইছি, সত্যিটা বলো। বিশ্বাস করো, তিশার কিছুই না। আমি ওর থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করতাম। হাত থেকে আইসক্রিমটা গলে গলে পড়ছে, আর আমি তিশার ওড়না দিয়ে মুছতেছি। আড়ালে ও দেখছেও না। আমার থেকেও বেশি সুন্দরীও, বেশি ভালোবাসে। ধুর, না তো, আমি তো তোমাকে ভালোবাসি, ওকে না। আর শোনো, আমাকে অনেকেই পছন্দ করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি কাকে পছন্দ করি সেটাই বড় কথা। তোমাকেও তো কত কত ছেলে পছন্দ করে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ব্যাপারটা কিন্তু এমনই। কে কি বললো এইসব কথা শুনে নিজেদের মধ্যে কেন ভুল বুঝাবুঝি করবো বলো? আচ্ছা, এবারের মতো ছেড়ে দিলাম। আর হ্যাঁ,
কোনোদিন যদি শুনি কোনো মেয়েকে সেভ করতে গিয়ে কোমর ধরেছ, তাহলে কোমর ভঙ্গ, আমি মনে রেখো। আচ্ছা আচ্ছা, আমি তো মাসুম একটা ছেলে, এমনটা হবে না। চুপ, এবার গাড়ি চালাও, আমার আইসক্রিম শেষ হবে এক্ষুনি। আমার আইসক্রিমও শেষ, গলে গলে খেতে পারলাম না। তিশা কিছুটা আইসক্রিম ওর মুখে নিল আর ঠোঁটে লাগিয়ে নিয়ে সোজা আমার কলা টেনে আমার ঠোঁটগুলো ওর ঠোঁটের সাথে চিপে ধরলো। আমি চোখটা বন্ধ করে ওর ঠোঁট থেকে আইসক্রিমের স্বাদ নিচ্ছি, তখন যেন স্বাদ সুখে ভাসছে। অনুভূতিটা বোঝানোর কোনো ভাষা নেই। কিছুক্ষণ পর তিশা আমাকে ছেড়ে দিয়ে বলল, হবু বরমশাই, এবার চলুন, নাহলে আমার শাশুড়ি আপনাকে পেটাবে। নীল, তুমি আমার ওনাতে আইসক্রিম মুচ্ছ। আমি ওর দিকে তাকে মুচকি হাসছি। তারপর এক চোট রেসলিং হয়ে গেল। আমাকে ইচ্ছে মতো কিলঘুষি চিমটি দিতে দিতে অস্থির হয়ে গেল। আমি আর কি করব, চুপ করে মার খেলাম। হবু বউয়ের মার খাওয়াও একটা ভালোবাসা, যা সবাই পায় না, এটাই মনকে বোঝালাম। তারপর গাড়ি চালিয়ে চলে এলাম বাসায়। সবাই একটু বকা দিল, এত দেরি করে কেন ফিরলাম বাসায়। আম্মু বলল, বিয়ের আগে এত ঘোরাফেরা ভালো না, মানুষ শুনলে খারাপ বলবে। ভাবি বলল, বিয়ের পর যত পারো ঘুরিও, কেউ কিচ্ছু বলবে না। ভাইয়া বলল, ভালোই করেছিস, বিয়ের আগে একটু ঘোরাফেরা করে জানাশোনা করা ভালো। আমি তো পারিনি, নাহলে কি আর এমন দজ্জাল বউকে পেতাম নাকি? ভাবি তেরে এসে বলল, কি বললে? আমি দাজ্জাল? সারাক্ষণ নিজে আমার পেছন সারো না, আমাকে কিছু করতে দাও না, আবার বলো আমি দাজ্জাল। রাতে ঘুমাতে আসবে না, ঘরে ঢোকা বন্ধ আস। আরে আমি কি তাই বললাম নাকি? বললাম জানাশোনা করা ভালো হয়। আমি আর তিশা ওদের ঝগড়া থেকে হাসতেছি। আম্মু আগেই চলে গেছে। তিশা বলল, ভাইয়া, আপুকে রাগিও না, তাহলে সত্যিই দরজা বন্ধ করবে, ঘরে যেতে পারবে না। এখন গিয়ে রাগ ভাঙান। একটু পর যে যার রুমে চলে গেলাম। আমি গিয়ে ফ্রেশ হচ্ছি আমার ওয়াশরুমে। বের হয়ে দেখি তিশা আমার রুমে। কি ব্যাপার ম্যাডাম, আমার রুমে হঠাৎ? আব্বু কল দিছে, কাল যেতে বললো আমাকে, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। প্লিজ তুমি একটা কিছু করো নীল। হঠাৎ কেন যেতে বললো? জয়ের কিছু নাকি? বললো স্কুলের কি কাজের জন্য নাকি। ও আচ্ছা, আমি কাল আঙ্কেলকে বলে তোমার স্কুলে নিয়ে গিয়ে কাজ শেষ করে আমার বাসায় নিয়ে আসবো। টেনশন করো না তো। সত্যি পারবা তো? আরে পাগলি, পারবো না কেন? জানো নীল, তোমাকে ছেড়ে থাকা একটুও সম্ভব না আমার। আমি কিছুতেই থাকতে পারবো না। বলি আমার সোনা পাখিটা নিয়ে খুব ভালোবাসো আমাকে, তাই না? হুম, অনেক ভালোবাসি তোমাকে নীল। আচ্ছা, বিয়ের পর কি আমার নাম ধরে ডাকবা নাকি? কেন, নাম ধরে ডাকি কি খারাপ? না, আসলে স্বামীর নাম ধরে ডাকলে পাপ হয়। কি বলো? তাহলে তো আর তোমাকে নাম ধরে ডাকবো না, কিন্তু কি বলবো সেটা বলে দাও। মোগল আমলের মতো জাহাপনা বলবা। আমি তিশা বিবি বা বেগম বলে ডাকবো। ইস, ঢং দেখলে শরীরটা জ্বলে যায় একেবারে। আর একটু জ্বালিয়ে দেবো নাকি? কি করবো আবার? তিশাকে জড়িয়ে ধরে ওর গলায় আর ঘাড়ে কিস করতে করতে বললাম, কবে আমাকে আদর করে আমাতে মিশে যাবে তিশা? এই হারামি, ছাড়ো আমাকে। এমনি ছাই চাপা আগুন, আরো তুমি বাতাস দিচ্ছ, তাই না? তিশা আমার গলায় হাত রেখে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে রেখে একটা কিস দিল। ছাড়বো না তোমাকে, আর একটু আদর দাও। আজ অনেক আদর হয়েছে, আর না যাবো না। না বেগম, একটু দাও। এর মধ্যেই দরজায় টোকা পড়লো। হঠাৎ দরজার টোকা পড়লো। তিশার ঠোঁট থেকে নিজেকে ছাড়িয়ে তাকে দেখে ভাবি মুচকি হাসছে। তুমি কি আসার আর সময় পাও না? যখন একটু আদর করি তখনই তোমার আসতে হবে। তোমাদের আজই বিয়ে দিতে হবে, বুঝতে পারছি। দিতে হবে না বলে দিয়ে দাও না। তিশা ততক্ষণে উঠে গেছে লজ্জা পেয়ে, আমার পেছনে লুকিয়েছে। কাল ওকে বাড়িতে দিয়ে এসো, আব্বু ওকে যেতে বলেছে। জানি, আমি ওকে স্কুলে নিয়ে যাব। তারপর পরীক্ষা পর্যন্ত এখানে থেকেই পড়াশোনা করবে, বুঝলে? আমি ওকে একা রাখবো না, তাহলে ওর পড়াশোনা সব মাথায় উঠবে। ওরে বাবা রে, বলে কি এত ভালোবাসা ওর জন্য? কেন, হিংসা হয় নাকি? এমন ভালোবাসা যদি একটু পেতাম তোমার ভাইয়ের কাছ থেকে। আহা, সারাদিন তো ভাইকে আঁচলে লুকিয়ে রাখো, তবু মন ভরে না নাকি? ঢং। এখন তিশাকে আমার রুমে পাঠাও, কিছু কথা আছে ওর সাথে। আমি গেলাম, জলদি ছাড়ো ওকে। যাও তুমি, ও আসছে। ভাবি চলে গেলে তিশার দিকে তাকাতেই ও আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, খুব ভালোবাসি তোমাকে। এই পাকলে, আমি কি ভালোবাসি না? যে মেয়েটা আমাকে এত ভালোবাসে তাকে কি খালি হাতে ফেরাবো? আমিও তো ভালোবাসি পাগলি। ওর কপালে চুমু দিয়ে পড়লাম। যাও, ভাবি কি বলে শুনে এসো। আর হ্যাঁ,
রাতে ছাদে গিয়ে আকাশ দেখবো, রেডি থেকো। তিশা মুচকি এসে চলে গেল। ভাবির রুমে গিয়ে তিশা বলল, আপু বলো কি বলবা? ওই ফাজিল মেয়ে, বিয়ের আগে এত আদর কিসের? কি যে বলো না, তোমার দেবর তো আমাকে ছাড়ে না, কি করব? হয়েছে, আর আবেগ খেদা করতে হবে না। এখন শোন, কাল তাহলে স্কুলের কাজ শেষ করে বাসায় যাবি। দুপুরে খেয়ে সব জামা কাপড় আর বইপত্র গুছিয়ে নিয়ে আসবি। আমি আব্বুকে বলে দিচ্ছি। আচ্ছা, তোমার জন্য কিছু আনতে হবে? দুটো শাড়ি রেখে এসেছি আমার আলমারিতে, ও দুটো নিয়ে আসবি। দুটো মানে? একটা তো আমার, দুইটো কই পেলে? তুই কি শাড়ি পরতে পারিস নাকি? এখন ওটা আমিই পরবো। জি না, আমি শাড়ি পরবো, ও খুব পছন্দ করে শাড়ি। ওটা কে? এক্ষুনি? ও বাহ বাহ। আপু তুমিও না? আচ্ছা নিয়ে আসিস, তারপর একসাথে শাড়ি পরবো। আচ্ছা আনবো। রাতে খাবার খেতে হবে। আম্মু ডাকলো সবাইকে। আমরা টেবিলে গিয়ে বসলাম। আম্মু বলল, তিশা মামনি কাল সকালে যাবে আর জলদি চলে আসবে। তোমার জন্য আমাদের রুমের পাশের রুমটা সুন্দর করে গুছিয়ে রাখবো, তুমি ওটাতে থাকবে। আর আমার বান্দরটা যদি তোমাকে বিরক্ত করে তবে আমাকে বলবা, ওর হাড় ভেঙে দিব। ভাবি বলল, হাই রে আম্মু, কাকে কি বলেন? সে তো তাকে ছেড়ে থাকতেই পারে না। তিশার সাথে আমি থাকবো ওর রুমে। পরীক্ষার সময় কোনো ছাড় নেই, ভালো করে পড়াশোনা করতে হবে ওর। আন্টি করবো। আন্টি না, আম্মু বলবা। আন্টি বললে পর লাগে মামনি। আচ্ছা আম্মু। আমি ওনাদের কথা শুনে অনবরত মুখে গুলি দিয়ে যাচ্ছি। তিশা আমার দিকে রাগে চোখ দিয়ে তাকাচ্ছে। আম্মু, এই 2 মাস ওকে রান্নাটাও শেখাও। ও তো কিছুই পারে না, শুধু ঝগড়াই শিখেছে। সেটা শিখাবো, তোকে এত বলতে হবে না। কি বললে তুমি? আমি শুধু ঝগড়া করতে জানি? কাল থেকে দেখো কি করি আমি। দেখবো তো। আম্মু বলল, আর হ্যাঁ, কাল মনে করে তোমার সাজুগুজুর কসমেটিক্স কিছু লাগিয়ে নিয়ে এসো, না হলে দরকার নেই, আমি সব কিনে দিব। তুমি সাজুগুজু করে আমার সামনে ঘুরবা, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা আম্মু, নিয়ে আসবো। আমি বললাম, কানাকে পথ দেখিও না, পরে জ্বালা বসবা। তুই চুপ থাক। এই 2 মাস তুই যদি ওর পিছনে লাগছিস তবে তোর ভাত বন্ধ। আমি থাকতাম না, চলে যাব, পরে বুঝবা। কথা না বলে এখন খেয়ে নে। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। রাত 1টার দিকে তিশাকে কল দিয়ে বললাম ছাদে আসে। ও চুপি চুপি ছাদে চলে এলো। আমি ওকে নিয়ে দোলনাতে বসলাম। ও আমার হাতটাকে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে বলল, নীল, বিয়ের পরেও কি এভাবে আমাকে ভালোবাসবে, নাকি ব্যস্ততার দোহাই দিয়ে দূরে সরে থাকবে? তিশা, কি বলো এসব? আমি যতই বিজি থাকি তোমার জন্য ঠিকই সময় বের করে নেব। জ্যোৎস্না দেখতে আসবে তো তখন? তোমাকে নিয়ে প্রতিটা জ্যোৎস্না রাতে এখানে বসবো, আর চাঁদের আলোয় তোমার মিষ্টি মুখটা দেখব। জানো নীল, আমি না ভালোবাসাটা কি জিনিস বুঝতাম না, এখন বুঝি। তোমাকে ছেড়ে থাকাটা যে কি কষ্ট, সত্যি বলে আর বোঝাতে পারবো না। ইচ্ছে করে তোমাকে আমার বুকের খাঁচায় আটকে রেখে দিই, যাতে আমি ছাড়া আর কেউ দেখতে না পারে। আমি শুধু তোমার হয়ে থাকবো তিশা। তিশা আমার গলা চুমু দিয়ে বলল, সবটুকু আদর জমিয়ে রাখছি, বিয়ের পরে পেয়ে যাবা। আমিও রেখেছি। চারিপাশে জ্যোৎস্নামাখা পরিবেশটা আমাদের ভালোবাসার সুবাসে মুখরিত হলো। তিশাকে কিস করতে করতে বেশ কিছু সময় চলে গেল। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে তিশাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সরাসরি গেলাম ওর স্কুলে। স্কুলের সামনে গাড়ি রাখতে সবাই তাকিয়ে আছে। তিশা গাড়ি থেকে নেমে আমাকে বলল, তুমি এখানেই থাকো, আমি স্যারের রুমে গিয়ে কাজ শেষ করে আসতেছি। আর হ্যাঁ, একটা মেয়ের দিকেও তাকাবে না বলে দিলাম, খুন করে ফেলবো তাহলে। আমি তাকাবো না, কেউ তাকালে কিন্তু আমার দোষ নেই। তিশা একটু চিন্তা করে আমার হাত ধরে গাড়িতে বসিয়ে বলল, তুমি এখানেই বসো, বাইরে আসতে হবে না। আরে পাগলি, আমি তোমাকে ভালোবাসি, আর কেউ তোমার জায়গা নিতে পারবে না। সত্যি তো? আচ্ছা ওই পাশে যাও, ওইখানে কিছু দোকান আছে, কিছু খাও গিয়ে। না না, তুমি এলে একসাথে ফুসে খাবো। যাও, জলদি আসবে। আচ্ছা। তিশা চলে গেল। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। একটু পর কয়েকটা ছেড়ে এলো। হাই ভাইয়া, হ্যালো। আপনি এখানে কি করেন? আমার ওয়াইফের সাথে এসেছি। তিশা এবারে পরীক্ষার্থী। ও আচ্ছা, কিছু মনে করবেন না ভাইয়া। না ঠিক আছে ভাইয়া। ওদের হাবভাবে মনে হলো একটু ন্যাতামি করে স্কুলে, কিন্তু আমাকে কিছু বলতে সাহস পেল না সিনিয়র বলে। যাই হোক, তারপর অনেক সময় পর তিশা এলো ওর বান্ধবীদের সাথে করে। সাথে সেই 3 জনও ছিল যারা আমাকে ওর সাথে মিলে হেনস্থা করেছিল। আমাকে দেখেই কিছুটা লজ্জা পেল ওরা 3 জন। বাকিরা চেনে না, কি জানি তিশা ওদের কি বলে এনেছে।
হাই দুলা ভাই, কেমন আছেন? হ্যালো, কে দুলা ভাই? আর বউটা কে শুনি? ইস, কি ঢং দেখো! আমার সব শুনেছিস তিশা থেকে। এখন আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। অবশ্যই দিব, চলো সবাই। ওরা তিনজন বলল, সরি ভাইয়া, সেদিন একটু বেশি দুষ্টামি করে ফেলেছিলাম। আরে না, একটু দুষ্টমি তো হবেই, তখন তো তোমাদের বিয়ে ছিলাম। হি হি হি। ভাইয়া বিয়ে করবেন কবে? এই তো পরীক্ষা শেষ হলেই করব। আচ্ছা। ওরা বলা বলি করলো, তিশা, ভালো বর পেয়েছিস, হ্যান্ডসাম আছে। আই, শয়তানি নজর দিবি না একদম। উলে বাবালে, কত দরদ! চুপ। সবাই মিলে ফুচকা খেয়ে ওদের বিদায় দিয়ে চলে গেলাম তিশার বাসায়। অনেক খাতির যত্ন করলো আমার হবু শাশুড়ি আর শ্বশুর। খাবার খেতে হবে আগে, তাই তিশা বলল ফ্রেশ হয়ে আসতে। আমি ফ্রেশ হয়ে টেবিলে এলাম। তিশার আম্মু বলল, বাবা নীল, তিশা তোমাদের ওখানে থাকবে, ব্যাপারটা কেমন জানি লাগে না বলো? আন্টি, আসলে তিশা ওখানে থেকে পড়লে ওর পড়াশোনাটাও ভালো হবে। আম্মু ওর যত কোনো কমতি রাখবে না। আপনি একটু চিন্তা করবেন না, আপনাদের কোনো রকম অসম্মান হবে না। আর আমি তো আছি, ওর সব দায়িত্ব আমার। আপনি শুধু দোয়া করবেন আন্টি। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে বলল, একটা মেয়ে চলে গেল, ভাবলাম ওকে নিয়ে থাকবো, কিন্তু ওকেও তো বিদায় দিতে হবে। বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে বাবা। আন্টি আপনারা তো টেনশন করবেন না তো, আমি কয়েকদিন পর পর ওকে নিয়ে আসবো, আপনাকে দেখে যাবে। আচ্ছা বাবা, তাহলে ওর কাপড় চোপড় গুছিয়ে দিই আমি। আন্টি গিয়ে সব গুছিয়ে দিল। তিশার বইপত্র, কসমেটিক্স আর কি জানি নিল, জানি না। সবগুলো গাড়িতে উঠিয়ে ওনাদের থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। গাড়ি থেকে নেমে তিশা হনহনে চলে যেতে লাগলো। এই যে ম্যাডাম, আপনার ব্যাগগুলো খেয়ে নেবে শুনি। কেন তুমি নিবা? আমি কেন নেব তোমার ব্যাগ? আজব তো, বিয়ের পরে তো নিতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করো। তখনের সময় তখন দেখা যাবে, এখন নিজেরটা নিজে নাও। এত ভারী ব্যাগ আমি নিতে পারবো না। আচ্ছা, দেখা যাক কে নেয় ব্যাগ। আন্টি! ব্যাগ তো দুটোই, তাই না? এত হালকা ব্যাগ তো আমি এক হাতে নিতে পারি। এখন তো পারবাই। নিয়ে এসো হবু বরমাশাই। দেখে নেব পরে। তিশার ভারী ব্যাগ দুটো সিঁড়ি দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছি না। দরজার কাছে আসতে তিশা বলল ওর হাত ওর কাছে দিতে। আমি একটু আরাম পাবো বলে সরল মনে দিয়ে দিলাম। ও ব্যাগ দুটো টানতে টানতে ভেতরে নিয়ে গেল, একটু হাঁপানোর ভাব করে। মনে হচ্ছে সবটুকুই নিয়ে এসেছে। আম্মু এটা দেখে রেগে আগুন হয়ে গেল। এ কি মামনি, তুমি কষ্ট করে কেন নিয়ে এলে? নীল কই? ওকে বলতে, ও নিয়ে আসতো। আর বলে কি হবে আন্টি, তোমার ছেলে তো সারা দিন মোবাইল টিপতে ব্যস্ত। কত করে বললাম একটা অন্তত নিতে, আর সে আমাকে বলে যারটা সেই নিবে। এতটুকু মেয়ে আমি কি করে যে এটা এনেছি সেটা আমিই জানি। এবার আম্মুর রাগ দেখে কে। কোথায় সে বান্দরটা? ডাকো তো ওকে। ওই যে আসছে। আমি আমার মতো মোবাইল হাতে নিয়ে দরজাতে ঢুকতেই আম্মু সে কান টেনে দিল কয়েকটা ঠাস করে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আম্মু মারলে কেন? কি করেছি আমি? তুই তিশাকে দিয়ে কেন এত ভারী জিনিস টেনে আনালি? ও কি এখানে কাজ করতে আসছে? তুই কোন আক্কেলে ওকে দিয়ে এসব করালি? দেখ তো, ওর ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। আমি শুধু তিশার দিকে তাকিয়ে আছি, ও মজা করতেছে, কিন্তু আমার খারাপ লাগলো এটা। আম্মু আর তিশাকে সরি বলে চলে গেলাম রুমে। দরজা আটকে দিয়ে শুয়ে পড়লাম। শেষ হলাম কিছু সময় পর। মনটা খারাপ লাগছে, তাই আর বাইরে যায়নি। ভাবি এসে দরজায় ঠক ঠক করলো। আমি দরজা না খুলে বললাম পরে আসবো, এখন ঘুমাচ্ছি। ভাবি আর কিছু না বলে চলে গেল। তিশা শেষ হয়ে এসে আমার রুমে আসতে চাইলো। দরজা বন্ধ দেখে বারবার ধাক্কা দিচ্ছে। আমি চুপ করে আছি। একটু পর আম্মুকে ডেকে আনলো তিশা। আম্মু বুঝেছে আমার মন খারাপ, তাই বলল ও পরে এমনি আসবে। রাতে খাবার খেতে রাখলে আমি না গিয়ে রুমে শুয়ে আছি। তিশা এসে বলল, নীল প্লিজ দরজাটা খোলো, আমি একটু বেশি মজা করে ফেলেছি, ভুল হয়ে গেছে, সরি। তুমি আমাকে শাস্তি দাও, তবুও দরজা খুলে বাইরে আসো। আমার ক্ষুধা নেই, খাবো না। নীল প্লিজ, আমার উপরে রাগ করে নিজেকে কষ্ট দিও না। অনেকবার ডাকাডাকি করলো, আমি সারা দিইনি। একটু পর আম্মু এসে ধমক দেওয়াতে দরজা খুলতে বাধ্য হলাম। বকাঝকা দিয়ে খাওয়ালো। আমি খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তিশা বারবার ফোন দিচ্ছে, আমি ফোন বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে টেবিলে বসলাম। তিশা এসে আমার পাশে বসলো। নীল আই এম সরি। সরি বলতে হবে না, ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালই করে দিয়েছি। তাহলে আমার সাথে। এর মধ্যে সবাই চলে আসলো, আর কথা হলো না। নাস্তা শেষ করে রুমে গেলাম। তিশা পিছে পিছিয়ে এলো।
তারপর দরজা আটকে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। ওর চোখের পানি সহ্য করতে পারলাম না, একটু আতর দিলাম ওর কপালে। কি বলছো? আমি তোমাকে কখন কষ্ট দেই? ঠিকই করেছি, আমার কথা না শুনলে এমনই হয়। তিশা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। কিস করতে করতে কামড় বসে দিল একটা। ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি আমি। কিছু সময় পর হয়েছে, এখন যাও পড়তে বসো। যাচ্ছি। আর দুপুরে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ দিতে পারে সেটা নিয়ে ভাবলাম কিছু সময়। থাক, যখন দিবে তখন দেখা যাবে। ঘণ্টাখানেক পর তিশার দরজার কাছে দাঁড়িয়ে দেখি ও পড়ছে। আমি চুপি চুপি ওর পিছনে দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎ করে ওর গালে কিস করাতে ও লাফিয়ে আচমকা ভয় পেয়ে ওঠে। আমি হাসি ওর কাণ্ড দেখে। শান্তি মতো কি একটু পড়তেও দেবা না? আমি কি করেছি? নিজে পড়ছো না, আবার আমার দুধ দিচ্ছ, তাই না? পড়ছিলামই তো, তুমি তো এসে বিরক্ত করছো। যাও তো যাও, সারাক্ষণ বইয়ের কাছে এসে থাকতে নেই। আচ্ছা যাচ্ছি, একটা পাপ্পি দাও। পারবো না, থাকো তো এখন। আচ্ছা মনে রেখো। দুপুরে খাওয়ার পর ভাবি বলল বিকেলে বাইরে যাবে, সবাইকে রেডি হয়ে থাকতে হবে। তারপর দু বোন মিলে পরীর মতো করে সাজলো। শাড়ি পরেছে দুজন, ভাবি কালো শাড়ি আর তিশা গোলাপি শাড়ি, ম্যাচিং করে নীল পালিশ আর লিপস্টিক। আমি আর ভাইয়া বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। তারপর ওনারা দুই বোন বের হলেন রুম থেকে। আমি তো থ মেরে দেখছি তিশাকে, কি অপরূপ সুন্দরী লাগছে শাড়িতে। সামনে এসে একটু ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, দেখো তো কেমন লাগছে আমাকে। কোনো বিশেষণে ওর সৌন্দর্য পুরোপুরি প্রকাশ হবে সেই ভাষায় খুঁজে পাচ্ছি না। অপার্থিক অপসরীর মতো লাগছে তোমাকে, কিন্তু একটা কমতি আছে। তিশা একটু ভ্রুকুঁচকে বলল, কি কমতি হলো? তোমার কপালে ছোট একটা টিপের কমতি, ওটা দিলে তোমার সৌন্দর্যটা পরিপূর্ণ হবে। তারপর তিশা ওর টিপের পাতা থেকে একটা টিপ নিয়ে বলল, দাও, নিজের হাতে পরিয়ে দাও। আমি টিপটা পরিয়ে দিয়ে কানের কাছে ফিসফিস করে বললাম, আর সত্যি তোমাকে বউ বউ লাগছে। এটাই তোমার সারপ্রাইজ, খুশি তো? অনেক খুশি। হঠাৎ ভাইয়া বলল, এখানেই দাঁড়িয়ে থাক, বাইরে আর যাওয়া লাগবে না। তুমি তো দাঁড়িয়ে আছো, আমি কখন থেকে ডাকছি। তারপর তিশার হাত ধরে নিয়ে গেলাম গাড়িতে। ভাইয়া ভাবি পেছনে বসলো আর তিশা আমার পাশে। গাড়ি চালাচ্ছি আর তিশা আমার পায়ের ওপর হাত রেখে আছে। দুহাত ভরে চুড়ি পড়েছে, হাতে মেহেদি পরা। আমার সমস্ত ভালো লাগাগুলো একসাথে। তারপর গাড়ি থামালাম একটা রেস্টুরেন্টের সামনে। গাড়ি পার করে সবাই ভেতরে গেলাম। তিশা আমার হাত ধরে হাঁটছে, খুব ভালো লাগছিল তখন। আর ভাই ভাবির কথা কি বলবো, কত আদর আমার ভাবির। আমরা সবাই ভিআইপি টেবিলে বসলাম, যেখানে সবাই আমাদের দেখতে পাবে না। তিশা আমার পাশে বসে চিমড়ি দিচ্ছে, আমি চোখ পাকাচ্ছি। ভাই ভাবি দেখলে কি ভাববে। তিশাকে খাইয়ে দিচ্ছি দেখে ভাই ভাবি হাসতেছে। আমি বললাম, আমাদের দিকে তাকিয়ে লাভ নেই, তোমরা খাও, আমি দেখবো না। ভাবি বলল, আমার বোনটাকে যদি কখনো কষ্ট দাও তাহলে কিন্তু খারাপ হবে। পেটিটাকে কষ্ট দিতে হয় নাকি? ও নিজেই পারে আমাকে কষ্ট দিতে। তিশা নাকমুখ কোচকে বলল, কালে তো আম্মুকে দিয়ে মার খাইয়েছ। আমি তিশার পায়ে স্লাইড করতে শুরু করলাম আর আলতো করে চিমটি দিচ্ছি। ওদিকে তিশার অবস্থা এখন দেখার মতো। আমি ওকে এখন নাজেহাল করব ইচ্ছে মতো, এটাই ওর শাস্তি। তিশাকে দেখেই চোখ আমার চড়ক গাছে উঠল। এটা কে? এটা তো তিশা নয়, জান্নাতের পরীর বিকল্প। কি অপরূপ সাজ, লাল শাড়ি, দুধে আলতা কাজে অপারিথিক সুন্দর লাগছে। সোনার গহনা মোড়ানো গ্রীবা, ছোট লাল টিপ, যেন আলোকিত নক্ষত্রের মাঝে জেগে ওঠা চাঁদ। নববধূর মতো হাতে মেহেদির সাজ, রক্তকম্বলের মতো ঠোঁট জোড়া, আর ঠোঁট বাঁকানো হাসিটা যেন বুকে মোচড় দেওয়া প্রেমের অসুখ। কাজল কালো হরিণীর চোখ দুটোতে বেশ আমার মায়া। প্রেমে পড়ার আবার নতুন একটা অধ্যায় খুঁজে পেলাম আমার জীবনে। সেদিনই তো তিশা শাড়ি পরেছিল, কিন্তু আজ কেন এতটা আলাদা? বিষয়টা সহজ করে দেখলে আজ আমার আম্মু তিশাকে সাজিয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ রূপকার কোনো সন্তানের জন্য তার হাতে তো জাদু থাকবেই। তোমার চরণে হাজারো চুমন মাগো, আজ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। তিশার আমার লোক দেখে আমি হাঁ করে তাকিয়ে আছি। ভাবি যে কতগুলো চিমটি দিল একটু টের পায়নি। এরপর আম্মু তিশাকে নিয়ে সোফায় বসালো, আব্বুও পাশে বসা। আম্মু বলল আব্বুকে, দেখো তোমার ছোট বৌমাকে নিজ হাতে সাজিয়েছি, একেবারে পরীর মতো লাগছে। মাশাআল্লাহ মা, বেঁচে থাকো। কিরে বন্দর, তুই চুপ কেন? ঈশাকে কেমন লাগছে সেটা মুখে বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ, একদম হুরপরির মতো লাগছে বলে লজ্জায় লাল হয়ে গেলাম। আব্বু আম্মুর সামনে বসে এভাবে বলাটা মনে হয় ঠিক না। এসবের মাঝেও তিশা আমার দিকে তাকিয়ে চোখ মারলো। আমি তো তখন কি করব কিছুই বুঝতে পারছি না। আর আমিটা আমাকে সবসময় বেকায়দায় ফেলে দেয়। একবার সবাই চলে যাক, তারপর বোঝাবো মজা।
সবাই মিলে একটা সেলফি তুললাম। তারপর সবার সাথে তিশাকে বসিয়ে বেশ কিছু ছবি তুললাম। সবার শেষে আম্মুকে বললাম, আম্মু তিশার সাথে কয়েকটা ছবি তুলবো। তখন আম্মু বলল, ছবি তুলবি, তার জন্য পারমিশনের কি আছে? তোল এখানে। এখানে না, আমার লজ্জা লাগে সবার সামনে। তিশাকে ঠেলে আমার কাছে দিল চলে যাবার জন্য। আমি বোকাশোকা সেজে তিশার আগেই আমার রুমে চলে এলাম। তিশা পেছনে এলো, পা টিপে টিপে হাঁটছে। এত সাজগোজ মানিয়ে নিতে একটু সময় লাগবে। তিশা রুমে এলে আমি অপলক তাকিয়ে দেখছি। কিছু সময় হারিয়ে গেলাম তিশার সৌন্দর্যে। একটু পর তিশার কথায় স্বাভাবিক হলাম। এই যে এভাবে তাকালে কিন্তু নজর লাগবে আমার, তখন কিন্তু আমার টসটসে গালগুলো শুকিয়ে যাবে। আপন মানুষ দেখলে নজর লাগে না। ইস, লাগছে তো পেতনির মতো, আবার ঢং কত। কি বললে আম্মু? হয় না না, পরির মতো লাগছে সত্যি। পেতি বললে কেন আমাকে? কান ধরো। পরে ধরবো, এখন ছবি তুলি। না, আগে ধরো। উফ, পাকটি একটা। এই যে ধরছি, হলো তো? এখন চোখটা বন্ধ করো তো। কেন কেন? এত প্রশ্ন করো কেন? বন্ধ করো। আচ্ছা করলাম। তিশা আমার গালে আলতো করে ছুঁয়ে দিল ওর রাঙা ঠোঁটগুলো দিয়ে। আমি চোখ খুলে একটা মুচকি হাসি দিয়ে ওর কপালে কিস করতে গেলাম। আর সাথে সাথে তিশা বলল, না। কেন, কি হলো? আম্মু কত কষ্ট করে সাজিয়েছে, আর তুমি নষ্ট করবা, তাই না? সেটা হবে না, এখন কোনো আদর চাই না। আচ্ছা ঠিক আছে, করবো না আদর। ছবি তুলি। 2 ডজন ছবি তুললাম তিশা আর আমি, একদম বড় সাত দুজনের। এরপর রুম থেকে বের হব, তখন তিশা আমাকে জড়িয়ে ধরে বলল, নীল, সারা জীবন এইভাবে ভালোবেসো আমাকে। আমি কখনো তোমাকে কষ্ট দেব না। আমার মনের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকেই ভালোবাসবো। আমি তোমাকে খুব ভালোবাসি। চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আসি দেখে ভাবি একটু কেসে উঠল মুচকি হাসিতে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। এর মধ্যেই আম্মু নুডলস আরও কত কি খাবার এনে টেবিলে রাখলো। আমি বললাম, একটু আগেই তো খেয়ে এলে দুজন, আবার খাবা? তখন আম্মু বলল, চুপ, আমার বৌমার সাজতে সাজতে কষ্ট হয়ে গেছে না, তুই বুঝবি কি? নীল, মার দেবো কিন্তু। শুধু বৌমাকে নিয়ে নাচো। আম্মু নিজ হাতে খাইয়ে দিয়েছে তিশাকে, যাতে ওর মেকআপ নষ্ট না হয়, নেল পালিশ ওঠে না যায়। বাপরে, আরও কত কি দেখবো কে জানে। তিশা খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে মুখ বেঁচে দিচ্ছে। আজ তিশাকে বোঝাবো মজা। একটু পর তিশার আম্মুর ফোন এলো। আম্মু কথা বলে জানালো তিশার জন্য মন খারাপ তাদের, তাই কাল আসবে দেখতে ওনারা। মাথায় কি বুদ্ধি এলো জানি না, হঠাৎ করে আম্মুকে বলে দিলাম, আম্মু তাহলে কাল বিয়ে পড়াই দিবে নাকি? আম্মু তো রেগে আগুন হয়ে গেছে এই কথা শুনে। তোর বিয়ে 1 বছর পরে করাবো, এর আগে বিয়ের কথা বলবি তো ঝাড়ুর বাড়ি খাবি শয়তান ছেলে। রাগো কেন? আমি তো এমনি মজা করলাম। আচ্ছা যা, এখন আমার বৌমাকে নিয়ে একটু ছাদে যাব কফি খেতে। আমিও যাব। না, তুই বিয়ের পর যাবি। আমার স্বপ্নগুলো সব তুমি নিয়ে নিচ্ছ, তাহলে আর আমি গিয়ে কি করব? যাও গা তোমরা। আমি রুমে এসে অনলাইনে একটা চাকরির অফার খুঁজতেছি। হঠাৎ নজরে এলো ভালো একটা কোম্পানির নিয়োগ, বেতনও ভালো, কিন্তু কথা হলো রেফারেন্স ছাড়া চাকরি হবে বলে মনে হয় না। নোটস করে নিলাম অফারটা। পরের দিন সকালে তিশার আপু আম্মুকে আনতে চলে গেলাম। 11টার দিকে ওনাকে নিয়ে বাসায় এলাম। তিশা এসে জড়িয়ে ধরলো আন্টিকে। আন্টি তো কেঁদেই দিয়েছে। আম্মু, একদম কাঁদবো না, কাঁদবা না। তুমি কাঁদলে আমার কষ্ট হয়, বোঝো না? কতদিন তোকে ছাড়া আর আমরা একা একা আছি, খুব মনে পড়ছিল। ভাবি হলো এতক্ষণে 2 মেয়েকে নিয়ে কোচিতে মন ভরে গেল ওনাদের। আম্মু ওনাদের নিয়ে গেল রুমে। কি খোঁজ গল্প করছে কে জানে। তিশা এসে আমাকে বলল, এই যে শুনছেন স্যার, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ ম্যাডাম? একটা নোটস লাগবে, আমি নাম লিখে দেবো, তুমি এনে দাও। আচ্ছা, কখন লাগবে বলো? কখন মানে কি? এখনই, আমার পড়তে হবে তো। আচ্ছা লিখে দাও, তাহলে আমি নিয়ে আসছি। ওয়েট করো একটু। তিশা দৌড়ে গিয়ে নোটে নাম লিখে এনে দিল। আমি বের হলাম নোট আনতে। দুপুরে ফিরলাম ওর নোটস নিয়ে। তিশার রুমে গিয়ে টেবিলে বসলাম। নোটসটা রেখে ওর ডায়েরিটা পেলাম। ডায়েরিটা সুন্দর দেখতে, তারপরও নিজে থেকে কিছু এঁকেছে, আবার কাগজ দিয়ে ফুল বানিয়ে লাগিয়েছে। কয়েক পাতা উল্টাতেই নজরে এলো একটা লেখা। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে। যদি একটু ঝগড়া করলো, তবে হাসিটা মুগ্ধকর ছিল। কি জানি মনটা কেমন তার। অসভ্য, ইতর একটা ছেলে, কত বড় সাহস আমার হাত ধরে চুমু খেলো। ওর সাথে আমার ঘটে যাওয়া সবকিছুই তিশার ডায়েরিতে লিখে রেখেছে। শেষ লেখাটা পড়ে আমি চমকে গেলাম। বিশ্বাসই করতে পারছি না লেখাটা ছিল গতকালের। এমন একটা সময় শিহরণ জাগলো। আমি না হয় ভদ্রতার সুরে না বললাম, তাই বলে আদর করলো না। হাদারাম একটা।
সারাটা রাত তোমার জন্য ঘুমাইনি একটু। লেখাটা পড়ে বুকের ভেতর কেঁপে উঠল। আমার মিষ্টি হবু বউটাও আমাকে আপন করে চেয়েছিল, আর আমি বুঝতেই পারিনি। যদিও অস্বাভাবিক কিছু না, কারণ মেয়েদের মন বুঝতে পারা এতটা সহজ নয়। 7-5 ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেলাম। তিশাকে বুঝতে দেওয়া যাবে না আমি ওই ডায়েরিটা লুকিয়ে পড়েছি। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। দেখি তিশা রুমে বসে আছে। এনেছো? তোমার টেবিলে রেখে আসি। ওলি বাবা, বরটা আমার কথা শুনেছে তাহলে? থাক থাক, হয়েছে, এখন চলো খাবে। আজ তুমি খাইয়ে দিবা। পাগল নাকি? সবার সামনে এসব ঢং চলবে না। এটা ঢং, তাই না? আচ্ছা, দেখা যাবে তখন। নয়তো কি বিয়ের পর এসব ঢং চলবে, এখন না। চলো একসাথে খাবো, আমিও খাইনি। কেন, সবার সাথে খেয়ে নিতে? কেউ একজন বাইরে ছিল, তার জন্য অপেক্ষা করছিলাম তো। ওরে আমার পাগলিটা, চলো চলো জলদি। তিশা খাবার বেড়ে দিল, একসাথে বসে খেলাম। বিকেলে আম্মু আব্বু আর তিশার আম্মু আব্বু সবাই মিলে গল্প করছে, আমিও উপস্থিত হলাম। তিশার আব্বু জিজ্ঞেস করলো, বাবা নীল, চাকরির কোনো সন্ধান পাওয়া গেল? জি, গতকাল একটা অফার দেখলাম, কিন্তু সমস্যা হলো ওখানে ভালো রেফারেন্স ছাড়া কিছু হবে না। কোন কোম্পানি, ঠিকানাটা বলতো? আমি নাম বললাম আর অফারটাও দেখালাম। আর এটা তো আমার পরিচিত কোম্পানির এমডি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি আজই ওর সাথে কথা বলবো, তুমি টেনশন করো না। তুমি সব কাগজপত্র রেডি করে ফেলো, বাকিটা আমি দেখছি। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। প্রয়োজনে আমি কাল ওখানে যাব, ওর সাথে দেখা করে সব কিছু জানাবো। ঠিক আছে আঙ্কেল। কিছুটা স্বস্তি পেলাম আঙ্কেলের কথা শুনে। ওনারা গল্প করছে, আমি তিশার রুমে গিয়ে ওর বিছানায় শুয়ে পড়লাম। তিশা এসে বলল, কোন কথাটা রাখিনি তোমার, বলো তো? এটা কি হচ্ছে শুনি? আমার বিছানায় কেন শুয়ে পড়লে? বারে, বউয়ের বিছানায় শোয়া কি অপরাধ নাকি? এখনো বিয়ে হয়নি, যখন হবে তখন শোভা। যাও ওঠো। পারবো না। নাহলে কিন্তু চিমটি দিব। ওই না, তোমার চিমটি খেতে খেতে শরীরটা ব্যথা হয়ে গেছে আমার। এই দেখো আমার কি হাল বানিয়েছো। ভালো করছি, এখন না উঠলে আরো দেবো কিন্তু। তাই নাকি? আচ্ছা, যাচ্ছি। উঠে গিয়ে দরজা আটকে দিয়ে তিশার দিকে এগোচ্ছি, আর তিশা বলছে, নীল কি করছো? একদম এগাবে না বলছি। কি করবা শুনি? আমি চিল্লাবো। তো চিল্লাতে থাকো, দেখি কার কি হয়। না নীল, চলে যাও, আর কয়দিন পর সব পাবা প্লিজ। তাই না? আমি এখন চলে যাব, আর তুমি ডায়েরিতে লিখবা, আজও হাদারামটা হাদর না করে সরে গেল। মানে তুমি কি করে জানলে? বলো, এটাই তো লিখবে? তার মানে তুমি আমার ডায়েরি পড়ছো? হুম। এটা তুমি ঠিক করো না নীল, আমার অনুমতি ছাড়া কেন ধরছো? এবার যা করব সেটা ঠিক হবে। কি 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 করবা তুমি? শিস, চুপ। নীল প্লিজ। তিশাকে মাত্র জড়িয়ে ধরে ঠোঁটগুলো শুষে দেব, ঠিক তখনই আম্মু ডাকেলো। জলদি দরজা খুলে দিয়ে আমি তিশার টেবিলে বসে পড়লাম, আর তিশা বিছানায় শুয়ে মুচকি হাসে। কি হলো তো উচিত বিচার? দেখে নিব পরে। আচ্ছা, দেখেন বর্ষায়। আর কখনো আমার ডায়েরি ধরবা না, মনে থাকে জানো। মুখ বেঁকে দিয়ে চলে এলাম। কবিতা আবৃত্তি বা লেখার চেষ্টা কখনোই করিনি, কিন্তু আজ কেন জানি কবি হবার শখ হয়েছে তিশার জন্য। প্রেমিক মনে আজ প্রেমের ঘনঘটা বেশ উথাল পাথাল ঢেউ বইছে। কাগজ কলম নিয়ে প্রিয় হবু বউটাকে নিয়ে একটা কবিতা লিখতে শুরু করলাম। 1 ঘন্টা ধরে ভাবতে ভাবতে কবিতাটা লিখে কয়েকবার রিভিশন দিলাম, কোনো ভানান ভুল হলো কি না। না না, এমন কিছু হয়নি। নিজের কবিতাটা পড়ে রোম্যান্সে ভরা মন নিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম তিশার রুমে। একটু কাছে দিয়ে তিশার নজর কাড়লাম। কিছু বলবা? কি বলো? একটা কবিতা লিখেছি তোমার জন্য। কি কবিতা? তুমি? এমন করছো কেন? পড়লে বুঝবা কতটা ভালোবাসি তোমাকে। তো কি কবিতা লিখছো শোনো? আমি তো আবৃত্তি করতে পারি না, তুমি পড়ে নাও। তুমি লিখছো তো ইমোশন দিয়ে, তাই যেমনই হোক তুমিই শোনাবা তোমার মতো করে। আচ্ছা শোনো তাহলে। বলো। তিশা আমার দিকে ঘুরে বসলো নড়ে চড়ে, খুব মনোযোগ দিয়ে। আমি আমার কবিতাটা পড়তে শুরু করলাম। তিশা, ও আমার তিশা, তোমার ওই বড় বড় চোখে কেন এত নেশা? যতই উঠুক তোমার নরম গালে ব্রণ, কখনো ছেড়ে যাব না, করেছি তো প্রণ। ভালো লাগে তোমার হাতে মেহেদি আর নেল পালিশ, বিয়ের পর ব্যথা পেলে খুইরো একটু মালিশ। পয়সা পায়ে লাগিয়ে দিব নেল পালিশ আর আলতা, বাজার থেকে এনে দিব কামরাঙ্গা আর চালতা। জ্বর হলে রাত জেগে দিব জলপট্টি, মাথায় চুল উঠে গেলে লাগিয়ে দিব পেঁয়াজ পট্টি।
নাস্তা করব একসাথে, চানাচুর মুড়ি। দুষ্টামি করব তোমার সাথে, দিয়ে চড়চড়ি। শিয়া। এক মনে কবিতাটা পড়ে শেষ করে সামনে তাকিয়ে দেখি তিশার টেবিলে নেই। আরে মেয়েটা গেল কই? বিছানায় চোখ দিতে দেখি তিশা গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতে। আজীব তো, এটা তো হাসির কবিতা নয়, কত কষ্ট করে লিখলাম আর ও হাসছে। তিশার অর্ধ হাসিতে ভাবি আর আমও চলে এলো। কিরে তুই হাসছিস কেন, কি হয়েছে? আপু, তোমার রসিক দেবর আমার জন্য একটা কবিতা লিখেছে, সেটা শুনেই আমার অবস্থা খারাপ। কি কবিতা? ভাবি আমার হাত থেকে কবিতাটা নিয়ে জোরে জোরে পড়ছে আর হাসছে। আম্মু, ভাবি আর তিশা এরকম গলা জোরে ধরে হাসতে শুরু করলো। আমি নির্বাক চলচ্চিত্র হয়ে মাথায় এক বোঝা লজ্জা নিয়ে ছুড়ে এলাম। মনকে বোঝালাম এর জন্যই দিন দিন হারিয়ে যাচ্ছে হাজারো কবি। রাতে সবাই ঘুমালে আমি তিশার রুমের সামনে গিয়ে দেখি ও এখনো পড়ছে। ওকে কল দিয়ে বললাম রুমে আসতে। বলল পড়া শেষ করে মেসেজ দেবে। অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। প্রতিদিন ওর কিস না করলে কেন জানি কিছুই ভালো লাগে না আমার। অবশেষে তিশা নিজে চলে এলো আমার রুমে। তিশা আসতে আমি ওকে জড়িয়ে ধরে বললাম, খুব মিস করছিলাম পাগলি। আমিও বর্মশাই। দাঁড়িয়ে তিশাকে চুমো খাচ্ছি ওর কপালে। তারপর তিশা ফিস ফিস করে বলল, আজ কিন্তু কোনো দুষ্টামি করবে না, বলে দিলাম। আচ্ছা তাই নাকি? হুম। তিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় কিস করছি। তিশা আমাকে জড়িয়ে ধরে সাড়া দিচ্ছে। তিশাকে হাড়কোলা করে বিছানায় ফিরে দিলাম। ওর গোলাপি ঠোঁটগুলোতে আমার ঠোঁট চিপে ধরে কিস করছি। তিশা নিঃশ্বাস ঘন ঘন হয়ে গেছে। ওর গলা থেকে নিচে নামছি কিস করতে করতে। এক্সেপ্টা মনে হলো পিঠে দাগ বসে গেছে। নীল প্লিজ ছাড়ো, এখন আমার কেমন যেন লাগছে। তিশা আমার ঠোঁটে ঠোঁট রেখে অনবরত কিস করছে। তিশার নাভিতে কিস করতে তিশার নিজেকে আটকেতে পারেনি। তারপর গভীর প্রণয়নে হারিয়ে গেলাম দুজন। জানি না কোনো ভুল করলাম কি না, কিন্তু তখনকার অনুভূতিটা বোঝানোর কোনো ভাষা জানা নেই আমার। বিদ্রোহ আমি কিন্তু পিচ্ছি, ওসবের অনুভূতি কেমন জানা নেই। এক কথায় ভার্জিন এখনো। রাত তখন 3টার কাছাকাছি হবে। দেশে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। দুজনই অনগ্ন। নীল, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাও, আমিও ফ্রেশ হব। আম্মু উঠবে একটু পর। আর একটু থাকো না প্লিজ। আর কত? মন ভরেনি বুঝি? না, তোমাকে সারা জীবন আদর করলেও মন ভরবে না। ইস, তাই বুঝি? মিষ্টি বউ। এই দুষ্ট ছেলে, বিয়ের আগে এটা কি? হ্যাঁ, ঠিক হলো? তোমার কি মনে হয় কোনো ভুল করলাম? যেহেতু আমাদের বিয়ে একেবারে নিকটে, সেহেতু ভুল হয়নি। তিশা, তুমি কি খুশি? অনেক খুশি। তিশার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। তারপর তিশা উঠে গেল ওর রুমে। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে তিশা আমাকে ডেকে ঘুম ভাঙালো। এই যে বর্মশাই, ওঠেন, এখন অনেক বেলা হয়ে গেছে। উঠেছি। জানো আজ কি স্বপ্ন দেখছি? কি দেখছো? আজ রাতে তুমি আমাকে অনেক আদর দিছো। কি বলো? আমি তো সত্যি তোমাকে আদর করেছি। ধর, তুমিও স্বপ্ন দেখছো তাহলে? মানে স্বপ্ন কেন হবে? রাতে তো তুমি আমার রুমে এসেছিলে, কত আদর করলাম তোমাকে। না গো পাগল ছেলে, ওসব স্বপ্ন ছিল। হ্যাঁ, কি বলতেছো এসব? জি বর্মশাই, সত্যি। আমি কিছুই বলতেছি না। তিশা বলছে স্বপ্ন, আমার মনে হচ্ছে সত্যি। কনফিউশনে পড়ে গেলাম। যাই হোক, যদি স্বপ্ন হয়ে থাকে তবে স্বপ্নটাকে আজ সত্যি করতে হবে। ওদিকে তিশার আব্বু চলে গেল ওনার বন্ধুর অফিসে কথা বলতে। ওনাকে সব কিছু খুলে বলতে খুব খুশি হলেন এবং আশ্বস্ত করলেন যে আমার চাকরিটার কোনো সমস্যা হবে না। 7 দিন পর অফিসে আসতে বললেন সব কাগজপত্র নিয়ে। তিশা ফোন করে জানালো ওর আব্বু। খবরটা পেয়ে তিশা খুশিতে দৌড়ে এলো আমার কাছে, জড়িয়ে ধরে বলল, নীল, একটা সুখবর আছে। কি হয়েছে? তোমার চাকরি হয়ে যাবে, আব্বু মাত্র ফোন করে বলল। সত্যি? হুম। খবরটা পেয়ে নিজের কাছেও ভালো লাগলো। যাক, এখন টেনশন কিছুটা কমলো। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেছে। আজ অফিসে যাবার কথা। সব কিছু ঠিকঠাক করে রওনা দিলাম। রিসেপশনে গিয়ে পরিচয় দিতেই আমাকে নিয়ে গেল স্যারের কাছে। স্যার কথা বলছেন, আমি ওয়েট করছি বসে। তারপর স্যার ফ্রি হয়ে আমাকে ডাকলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি নীল। থ্যাংক ইউ স্যার। আমি হাত বাড়িয়ে দিলাম। কাগজপত্র দেখে স্যার খুব খুশি হলেন। তারপর ম্যানেজারকে ডেকে আমার কাজ বুঝিয়ে দিলেন। অফিসের ভালো সম্মানিত পদে আমার চাকরি হলো। সবার সাথে পরিচিত হয়ে নিলাম। প্রথম দিনটা বেশ আনন্দে কাটলো। নতুন একটা অভিজ্ঞতা হলো। বাড়িতে ফিরে সবাই মিলে খোঁজগল্প করতে করতে সব বললাম। সবাই ভীষণ খুশি। এদিকে তিশার পরীক্ষার সময়ও ঘনিয়ে এলো। 2 দিন পর ওর পরীক্ষা শুরু। তাই আমি
সারাদিন অফিসে বিজি থাকি ও পড়াশোনা নিয়ে। রাতে কিছুটা সময় ওর সাথে কথা বলি। এখন আর বেশি দুষ্টামি করি না, পড়াশোনা যাতে কোনো ক্ষতি না হয়। তৃষা বলে এমনিতেই আমাকে ছাড়া কিছু ভালো লাগে না ওর। যতটুকু সম্ভব ওকে বোঝাই আমি। পরীক্ষার দিন তৃষাকে আমি নিয়ে স্কুলে যাই, তারপর অফিসে চলে গেলাম। আব্বু আম্মু, ভাইয়া ভাবি, তৃষার আব্বু আম্মু এলো ওকে নিতে, শুধু আমি আসতে পারিনি। তৃষা পরীক্ষা শেষ করে বাইরে এসে জানলো পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আমি নিতে যাইনি বলে মনে মনে রেগে আগুন হয়ে গেছে। কি করব আমি, অফিসে তো সামলাতে হবে। ওদিন আবার অফিসে স্যারের একমাত্র মেয়ে মেঘলা এসেছে, বড়লোক বাবার আদরের মেয়ে, খুব সুন্দরী ও স্মার্ট। শুনলাম কিছুদিন পর অফিসে জয়েন করবে। স্যার এসে সবার সাথে পরিচিত করালেন, তারপর স্যার ডাকলেন আমাকে ওনার রুমে। মে আই কামিং স্যার? স্যার বলেন। মেঘলার সাথে পরিচিত হয়ে নিলাম আরেকজন। বাপি, আমি নীলের থেকে সব জেনে নিতে চাই, তুমি কি বলো? প্রথম দেখাতে মেঘলার আগ্রহটা একটু বেশি মনে হলো, তবে বন্ধুসুলভ। কথা বলে ভালো লাগলো। সেদিন ফিরতে একটু দেরি হয়ে গেল, আর তাতেই তৃষা রেগে আগুন হয়ে গেল। আমি অফিস থেকে বের হতেই তৃষাকে কল করলাম, ও ধরলো না। বসলাম, আর শনি আছে। বাসায় এসে রুমে গিয়ে দেখি তৃষা আমার বিছানায় ঘুমাচ্ছে। মেঘনা চাইতেই বৃষ্টি এলো। আমি তৃষার কপালে চুমু দিয়ে ওর ঘুম ভাঙালাম। আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। হে পাগনি, এত অভিমান করে আছো? সরি সোনা পাখি, আমার অফিসে জরুরি কাজ ছিল, তাই নিতে আসতে পারিনি। এই দেখো কান ধরছি। সরি সরি সরি। তৃষা চুপ করে আছে। বুঝলাম আমার হবু বউয়ের আদর না পেলে তার রাগ কমবে না। উঠে গিয়ে দরজা আটকে দিয়ে তৃষার চুলের ভেতর হাত দিয়ে আমার কাছে টেনে নিয়ে আলতো করে ছুঁয়ে দিলাম। ওকে কিস করতে করতে যখন দেখলাম তৃষা আমাকে জড়িয়ে ধরেছে, তখন বুঝলাম বউটার রাগ কমেছে। তৃষা, সরি সুইট হার্ট। জানো তোমাকে না দেখে কতটা কষ্ট পাইছি। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। এখন আর রাগ করো না, চলো আমাকে খেতে দিবে। একটু ফ্রেশ হয়ে আসি। আমিও ফ্রেশ হয়ে আসি। পরে যাও, আগে আমি ওয়াশরুমে যাব। আমার ওয়াশরুম আমি আগে যাব। বললেই হলো নাকি, আমি যাব। আচ্ছা একসাথে যাই, চলো। চুপ, যাব না তোমার সাথে। তৃষাকে বাজা কোলে তুলে নিয়ে গেলাম। দুজন ফ্রেশ হয়ে বের হয়ে খেতে বসলাম। জানো, আজ স্যারের মেয়ে এসেছিল। সামনের সপ্তাহে জয়েন করবে। সপ্তাহের আন্ডারে আমাকে ওনার সাথে থাকতে হবে সব সময়। কি বললে তুমি? নীল, তৃষার চোখ মুখ যেন আগুনের বল হয়ে গেল আমার কথা শুনে। চাকরি তো, এতে রাগ আর কি আছে? স্যারের মেয়ে কি আমাকে তুলে নিয়ে যাচ্ছে নাকি? ও তাই না? আচ্ছা বেশ, থাকো সারাদিন স্যারের মেয়ের সাথে, যা মন চাই করো, আমার কি। তৃষা রেগে চেয়ার থেকে উঠে গেল। আমি বসে রইলাম। বুঝলাম হিংসে হচ্ছে। ওর সাথে হারানোর ভয়, আর এগুলোই প্রকৃত ভালোবাসা। কোনো রকম খেয়ে উঠে পড়লাম। তৃষা রুমে গিয়ে দেখি বালিশে মুখ গুজে ফোপাচ্ছে মেয়েটা। ওর পাশে বসে ওর কাঁধে হাত রেখে ডাকছি, তৃষা তৃষা। তৃষা হাতটা ছেড়ে সরিয়ে দিল। সোনা পাখি প্লিজ রাগ করো না, ভুল বোঝো না আমাকে। চলে যাও এখান থেকে। আমি তো ইচ্ছে করে যাচ্ছি না, স্যারের আদেশ, কি করবো বলো? আর স্যার তো জানে তুমি আমার হবু বউ, তাহলে কেন এমন করছো সোনা পাখি? ওই মেয়ের সাথে সারাদিন থাকবা, আমার কি খারাপ লাগবে না? বুঝেছি তো। আচ্ছা আমি প্রমিস করছি এমন কিছু হবে না যার জন্য আমার মিষ্টি বউটার মন খারাপ হয়। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। আমি তোমাকে হারাতে পারবো না নীল। বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে পড়ল। আরো শক্ত করে জড়িয়ে ধরলো তৃষা আমাকে। একটুও মন খারাপ করবে না, আমি তোমার আছি, তোমারই থাকবো। আমার কাঁধে কিস করছে। আমি পাগলিটার মতো করে ওর গালে কিস করলাম। নীল। এই নীল। আই লাভ ইউ। লাভ ইউ টু। কি? ও আচ্ছা বুঝেছি। কি গো? আরো আদর লাগবে? যা দুষ্টু, আমার বুঝি লজ্জা লাগে না? ইস কিসে লজ্জা বলতে বরের কাছে? জানি না আমি। আচ্ছা শোনো, আমি এখন রুমে যাই, তুমি পড়তে বসো, পরে আসবো কেমন? আমি ফোন দিব। আচ্ছা, রাতের গল্পটা আর না বলি, সবাই বুঝবে। যাই হোক, 3 দিন পর স্যার দেশের বাইরে চলে গেলেন। এখন অফিসের দায়িত্ব নিল মেঘনা ম্যাডাম। সকালে অফিসে যেতেই আমাকে ডেকে পাঠালো। আসতে পারি ম্যাডাম? আসো। থ্যাঙ্কস ম্যাডাম। এতবার ম্যাডাম ম্যাডাম করবা না তো। আর তুমি করে বলবো, তুমিও বলবে। কি বলছেন? আপনি আমার বস, আপনাকে তুমি করে বলাটা ঠিক হবে না। সবার সামনে ম্যাডাম ডাকো, বাকি সময় তুমি। শোনো, আমরা বন্ধু হতে পারি। আমার এত
রেসপেক্ট নিতে ভালো লাগে না। তুমি আমার সমবয়সী প্রায়। কিন্তু কোনো কিন্তু নয়। এখন শোনো, আমাদের উত্তরাতে যে সাইটটা কেনা হলো ওটা ভিজিটে যেতে হবে। ভাবছি তুমি আর আমি যাব। ভিজিট শেষ করে লাঞ্চ করবো একসাথে, তারপর ফিরবো। আচ্ছা ম্যাডাম, থুকু মেঘলা। ওকে ওকে, আমরা এখনই বের হব। ওকে চলো। অফিসের গাড়ি না নিয়ে মেঘলা ওর পার্সোনাল গাড়ি নিয়ে বের হলো। স্যারকে ফোন করে জানালো সাইট দেখতে বের হয়েছে, আর সাইট ম্যানেজারকে জানালো আসেছি আমরা। একটু পর আমার ফোন এলো, ফোনটা তিশার। হ্যালো তিশা। কি ব্যাপার, তুমি না অফিসে গেলে, এখন আবার গাড়ির শব্দ কেন? কই তুমি এখন? ওফ, ম্যাডামের সাথে বের হলাম। মানে? উত্তরা, আমাদের একটা সাইট দেখতে যাচ্ছি। বাহ নীল সাহেব, চমৎকার। অফিস রেখে এখন ঘুরতেও যাচ্ছেন? আচ্ছা, সাবধানে যাবেন। অল দ্য বেস্ট, বাই। তিশা, আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো। তিশা বলবো যে ফোনটা রেখে দিল। কল ব্যাক করলাম, কিন্তু ফোনটা বন্ধ করে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। বাসায় গেলে আর শিওর টর্নেটো বয়ে যাবে। ভাবিকে ফোন করে সব কিছু খুলে বললাম। ভাবি বলল উনি তিশাকে বুঝিয়ে বলবে। একটু আশা পেলাম। মেঘলা জিজ্ঞেস করলো, কে ফোন করলো? আমার হবু বউ। কি হবু বউ মানে? মানে আবার কি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে সে। ওর নাম তিশা। ও আচ্ছা, তো কেমন দেখতে মেয়েটা? ছবি দেখাবে আমাকে? তিশার সাথে তোলা কিছু ছবি মেঘলাকে দেখালাম। মেঘলা বলল, চয়েসটা সুন্দর তোমার, কিউট আছে মেয়েটা। থ্যাঙ্কস। তো কি রাগ করলে নাকি? তোমার সাথে বের হয়েছে শুনে রেগে গেছে। ফোন বন্ধ করে রেখেছে। ভালো হয়েছে, এইবার বুঝবে মজা। হাসো তুমি। আমি বুঝতেছি বাসায় গেলে আজ আমার শনি আছে কপালে। টেনশন করো না, বাসায় গিয়ে আমাকে কল দিও, আমি ওর সাথে কথা বলবো। হো, বাঁচালে। ব্যাপার না। আমরা সাইট ভিজিট শেষ করে তারপর বিকেলে ফিরে এলাম। মাঝে খাওয়াটাও সেরে নিলাম। অফিস থেকে বাসায় আসার সময় অনেকগুলো চকলেট নিলাম আর কিছু ফুল। বাসায় ঢুকতেই আম্মু বলল, কি রে, কই গেছিলি আজ? ওই যে ম্যাডামের সাথে সাইট দেখতে। আর এই সাইডে গিয়ে দেখ কেমন রেগে আগুন হয়ে আছে। জলদি গিয়ে শান্ত কর। এই জন্যই তো এত কিছু নিয়ে এলাম। আচ্ছা যা। জলদি গেলাম তিশার রুমে। টেবিলে পড়ছে। পিছনে গিয়ে ওর চোখের সামনে চকলেটের বক্সটা ধরলাম। চকলেট দেখে তিশা খুশি হলো, কিন্তু আমার হাতটা দেখে পরক্ষণেই মুখে কালো মেঘ জমিয়ে চকলেটগুলো সরিয়ে দিল। তখন তিশার সামনে ফুলগুলো ধরলাম আর কানের কাছে ফিস ফিস করে বললাম, লাভ ইউ তিশা। তিশা আমার দিকে তাকিয়ে বলল, এসব আমার জন্য কেন আনছো? যাও ওই ম্যাডামকে দাও গিয়ে। হলে বাবালে, বউটা আমার রেগে আছে। শোনো না, ম্যাডামের আদেশ কী করে নিষেধ করব বলো? চাকরি থাকবে না তো। লক্ষ্মীতে বিশ্বাস করো, তোমার নীল তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকায় না, কথা বলে না। ম্যাডামকে তোমার কথা বলেছি, উনি কথা বলবে তোমার সাথে। ফোনটা বের করে কল দিলাম ম্যাডামকে। তারপর তিশাকে ধরিয়ে দিলাম। প্রায় 20 মিনিট ধরে তারা কথা বলল। অবশেষে আমার মিষ্টি পাগলিটার রাগ কমলো যখন জানলো মেঘলা আমার ভালো একটা বন্ধু। কিন্তু তিশা আমার ওপর রেগেই থাকলো। অভিমান মানে বেশি ভালোবাসা আর আদর করানো ফোন দিই। তিশাকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিলাম, কিন্তু সে যেন এতে খুশি নয়। আদরটা আরও বেশি যাচ্ছে। এভাবে চলছে আমাদের অভিমান আর খুনসুটি নিয়ে। দেখতে দেখতে পরীক্ষাও শেষের দিকে। ওদিকে অফিসের কাজগুলো বেশ নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, তাতে স্যারও খুশি। শেষ পরীক্ষা দিয়ে তিশাকে নিয়ে বাসায় ফিরছি। রাস্তায় গাড়ি থামাতে বলল তিশা। কি হলো? নীল, কিছু কথা বলবো তোমাকে। বলো। রাগ করবে না তো? রাগ করবো কেন বলো? হঠাৎ গাড়ি থামাতে বললো তো, তাই একটু অবাক হলাম। মানে বলছিলাম যে। বলেছিলে কি? তিশা বলো প্লিজ, টেনশন হচ্ছে কিন্তু আমার। না তেমন কিছু না, ওই যে। উফ, বলো তো। নীল, আমি একটা বেবি চাই। কথাটা বলেই তিশা দুহাতে ওর মুখটা ঢেকে নিল লজ্জায়। কি বললে আবার শুনি? না না, আমি কিছু বলিনি। তিশা আমার দিকে তাকাও তো। না, পারবো না, লজ্জা করছে খুব। খুলে আমার লাজুক বউটারে। শোনো, আমি আজই বলবো আম্মুকে 3 দিনের মধ্যে আমাদের বিয়ের ব্যবস্থা করতে, আর তারপর দেখি বড় ইচ্ছেটা পূরণ করা যায় কিনা। আচ্ছা, এত জলদি বেবি নিলে তো আমার পড়াশোনাতেও শেষ হয়ে যাবে। না, আরো পরে নেব, আগে বিয়েটা হোক। আমিও তাই চাই। এত জলদি ভেবে নিলে তোমাকে আদর করেছে মন ভরবে না তোমার নীলের। যা দুষ্টু, গাড়ি থেকে নেমে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, যাও। আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। বইয়ের বায়না মেটাতে আইসক্রিম নিয়ে এলাম। কি একটা কেন, তোমারটা কই?
আমার লাগবে না তো, একটাই দুজনে খাবো। ইস, কত শখ, দিব না আমি? হাঁ করে তাকিয়ে থেকে আমার খাওয়া দেখো, তাতেই শখ মিটবে, বুঝলে? শুশনি মেয়ে, একটাই তুমি খাও, আমি খাবো না। খেও না, এত জোর করছে কে শুনি? হয়েছে, খাও এখন। কাগজটা খুলে দেবে কে শুনি? হে নাও, এখন খাও। তিশা একটু ঢং করে খাচ্ছে, আর এমন ভাব করছে যেন অমৃত খাচ্ছে। সবটাই আমাকে জ্বালানোর জন্য। আজও খুব খুশি, পরীক্ষা শেষ, আর বিয়েটাও জলদি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ওর খাওয়া দেখছি, লোবাতুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন চাচ্ছে আইসক্রিম শর্টগুলো কামড়ে দেই, তাহলে বুঝবে কেমন মজা। তিশা ইচ্ছে করে আইসক্রিমটা ওর ঠোঁটের সাথে চারপাশে লাগিয়ে নিল, যেন খেতে গিয়ে লেগে গেছে। নীল নীল, দেখো না ঠোঁটে আইসক্রিম মেখে গেছে, একটু মুছে দাও তো। আমি আর কি দুষ্ট, তার চেয়ে ও বেশি দুষ্ট। আমার মিষ্টি তিশা আইসক্রিমের সাথে আমার ঠোঁটের ছোঁয়া না পেলে যেন অপূর্ণ থেকে যায় সব। আমি একটু জ্বালাই, সমস্যা কি? এই নাও, টিস্যু দিয়ে মোছো। তিশা রেগে টিস্যুটা জানালা দিয়ে ফেলে দিল। কি হলো, মুছলে না? জানো না টিস্যু দিয়ে এটা মুছতে নেই। তো কি দিয়ে মুছবে? শুনি। না থাক, তোমার আর বুঝতে হবে না। আরেকটা স্পেশাল টিস্যু আছে আমার কাছে, ওটা দিয়ে খুব যত্ন করে মোছা যায়, দেখবা? কই? তিশার মুখের দিকে এগিয়ে যাচ্ছে, আর তিশা আস্তে করে চোখগুলো বন্ধ করে নিচ্ছে। তিশার চুলের ভেতর হাত দিয়ে ওর ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটা আমি জিভ দিয়ে খেয়ে নিচ্ছি, সাথে ওর ঠোঁটগুলো। কিছু সময় পর তিশা বলল, আর একটু লাগবে। আচ্ছা ঠিক আছে বড়মশাই, সারা জীবন এভাবে ভালোবাসতে হবে, না হলে কিন্তু মেরে হাত পা ভেঙে বসেও রাখবো। জানি তো দুষ্টু বড় আমার। বাসায় গিয়ে খাবো, এখন চলো, আম্মু ওয়েট করছে। তোমাকে ভালো না বেশে কই যাব বলো তো? কিছুটা রোমাঞ্চ করে চলে এলাম বাড়িতে, সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিলাম। বিকেলে তিশার আব্বু আম্মু চলে এলো হঠাৎ করে। আব্বু আম্মুকে নিয়ে কি জরুরি আলোচনা করছে কে জানে। ভাবি এসে বলল, নীল পরশু তোমাদের বিয়ের আয়োজন করেছে, আর অনুষ্ঠান পরে হবে 1 মাস পর। কাল সবাই মিলে একসাথে শপিংয়ে যাব, তুমি অফিস থেকে ছুটি নিয়ে নিও। শিয়াফু, ফাজিল একটা, বিয়ের কথা শুনেই এমন লাফাচ্ছে কেন? তুমি বুঝবে না ভাবি, যা হবার তা তো আগে হয়ে গেছে। কি হয়েছে? কিছু না, যাও তোমার হারামি বোনটাকে বলো আমার জন্য বিরিয়ানি রান্না করতে, ভালো না হলে বিয়ে বন্ধ। ভাবি গোটা কয়েক চিমটি দিয়ে চলে গেল। কি যে যন্ত্রণা, 2 বোনই শুধু চিমটি দিতে পারে। চলে যাবো পারে ছেড়ে। রাতে মেঘলা কল দিল আমাকে। কি ব্যাপার নীল সাহেব, সারাদিন কোনো খোঁজ নিলে যায়? তিশার ভয় নাকি? না না না, তিশাকে নিয়ে বাসায় এলাম, পরে ওর বাবা মা এলো। আগামী পরশুদিন বিয়ে আমার। ভাবলাম কাল অফিসে গিয়ে তোমাকে জানিয়ে ছুটি নেব, শপিং করতে হবে সবাই মিলে। OMG, কংগ্রাচুলেশনস। তোমাকে কাল অফিসে আসতে হবে না, আমিও কাল তোমাদের সাথে শপিংয়ে আসবো, বুঝলে? সত্যি আসবে তুমি? আসবো। তিশাকে আমার পছন্দ মতো সব কিনে দিব, হাজার হলেও আমার বন্ধুর বউ বলে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে আমি তোমাকে কল করব। তিশা আশেপাশে? না তো, ও রান্না করছে আমার জন্য। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা বাই। মেঘলার কল কেটে চলে গেলাম কিচেনে। দেখি বউ আমার আম্মুর সাথে রান্নার কাজে বিজি। কক্ষ করে কেসে ভিতরে গেলাম। কিছু লাগবে তোর? না আম্মু, একটু মাংস খাবে বলে এলাম, ভাজা মাংস দাও তো। ও, গন্ধ পেয়ে গেছিস তাই না? মাত্র 2 পিস পাবি, না হলে একটাও রাখবি না, জানি। তিশা হাসে আমার কথা শুনে। আম্মু, 1 পিসও দিবা না তোমার রাক্ষস ছেলেকে? কত কষ্ট করে রান্না করেছি আমি। ইস থাক, খাবো না, যাও সরে গেলাম। আম্মু স্বস্তি পেয়ে বলল, যা তুই এখান থেকে। আমি মনের কষ্টে আর পেটে কুরকুরে খোদার ডাক নিয়ে রুমে এলাম। বালিশে মুখ গুজে শুয়ে আছি। হঠাৎ একটু পর মাংসের সেন্ট আছে। ভাবলাম খেতে পারছি না বলে নাকটাও আজ আমার সাথে ইয়ার্কি করছে, কিন্তু খেয়াল করে সেন্টটা তীব্র আকার নিচ্ছে। খুঁজে দেখি বালিশের পাশে এক পাটি মাংস। দেখে চোখ দুটো ঝলমল করে উঠল, আর পাশে তিশা দাঁড়িয়ে মুচকি হাসে। ওকে দেখে বললাম, এনেছো কেন? খাবো না আমি, নিয়ে যাও। আচ্ছা তাই বুঝি? তুমি কষ্ট করে রান্না করেছো, তুমিই খাও। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। তিশা হাত এগিয়ে বাটি ধরে দাঁড়ালো, তারপর একটা মাংস নিয়ে নিজে খাচ্ছে আর বলছে, আহ কি স্বাদ, হেব্বি লাগছে। আহা, মেজাজটা গরম করো না তো, খেতে হয় বাইরে গিয়ে খাও। তিশা আমার পাশে বসে আমার মুখে মাংস তুলে খাইয়ে দিতে লাগলো। কতক্ষণ আর অভিমান দেখিয়ে না খেয়ে থাকবো? গভাব শুরু করে দিলাম। আমি খাচ্ছি আর তিশা আমার দিকে তাকিয়ে দেখছে মুচকি হেসে। খুব ভালো লাগে খেতে, তাই না? খুব প্রিয় তো।
এই নাও তুমিও খাও। না গো, আমার খেতে হবে না, তুমিই খাও রাক্ষস বরমশাই। যা বলার বলো তো, খাবার পেলে মাথা ঠিক থাকে না আমার। পাগল একটা। ও শোনো, কাল শপিংয়ে আমাদের সাথে মেঘলাভ থাকবে। ও নাকি ওর পছন্দ মতো তোমার জন্য শপিং করে দিবে। ও কেন, কি দিবে? আমার বন্ধু তো তাই। আচ্ছা, সেটা কাল দেখা যাবে। পরশু রেডি থেকো। কেন কেন? বাসর করবো তো তাই। ইস, ওটা তো হয়ে গেছে, আর দরকার নেই। হ্যাঁ, বললেই হলো নাকি? দেখা যাবে সেদিন। এখন যাই, রান্নাটা শেষ করে আসি। আচ্ছা যাও। শোনো, আর 7-8 পিস নিয়ে যাও তো। এবার কিন্তু মাইর দিব নীল। আচ্ছা, লাগতো না। তিশা চলে গেল রান্নাঘরে। রাতের খাবার বেড়ে ডাকলো আমাকে। 1 প্লেট খোদা নিয়ে চলে গেলাম পছন্দের বিরিয়ানি খেতে। আম্মু সবার আগে আমার প্লেটে দিল। রান্নাটা খুব টেস্টি হয়েছে। আজ আর তিশার পড়া নেই। টিভির রুমে গিয়ে টিভি দেখছে। আমি রুমে শুয়ে শুয়ে ভাবছি 2 দিন পর তিশার আমার সত্যি সত্যি বউ হবে। ভাবতেই কেমন জানি লাগছে। নতুন একটা দায়িত্ব চেপে গেল আমার। পরের দিন সকালে সবাই শপিং করতে বের হলাম। মেঘলাকে ফোন করে শপিং মলে আসতে বললাম। সময় মতো চলে এলো গাড়ি নিয়ে। পরিবারের সবার সাথে পরিচয় করে দিলাম। এখন তিশা আর মেঘলা একসাথে হাত ধরে করছে। মেঘলা তিশার জন্য অনেক কিছু কিনলো, আর আমার জন্য সুন্দর একটা শেরওয়ানি। ঝমঝমাট শপিং শেষ করে বাইরে লাঞ্চ করলাম। 4টা দিন খুব সুন্দর করে পার হলো আমাদের। রাতে বাসায় ফিরে টান হয়ে শুয়ে পড়লাম। আর পারছি না, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। কোনো রকম খেয়ে শুয়ে পড়লাম সবাই। রাত তখন 2টো বাজে। তিশার ফোনে ঘুম ভাঙলো। নীল, ঘুমাচ্ছ? না, মাছ ধরছি। একটা মাইর দেবো। কি হয়েছে বলো? শাড়িটা পরতে পারছি না, একটু আসবা রুমে? এত রাতে তোমাকে শাড়ি পরতে কে বললো গো মা গো? এতক্ষণে চলে আসতে পারতে কিন্তু। রাখো, ফ্রেশ হয়ে আসি। জলদি আসো দুষ্টু বর। বুঝলাম। তিশা মনটা ছটফট করতেছে আমার জন্য। কি আর করা, বইয়ের ডাক না শুনে কই যাব। তিশা রুমে ঢুকে চোখ আমার ছানা বোনা হয়ে গেল। এটা কি, এটা কি পরে আছো তিশা? তিশার এমন অবস্থায় আমার চোখ চড়ক গাছে উঠে গেছে। এসব কি পড়ছো তুমি? লজ্জা শরম কি নাই? লজ্জা তো তখন পাবো যখন বাইরের কেউ আমাকে দেখবে। আর যে দেখবে সে তো আমার হবু বর মশাই। আর আমি খুব ভালো করেই জানি আমার বরটা খুব দুষ্টু। তার সাথে চলতে গেলে তো আমাকেও একটু দুষ্টু হতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমাকে কপি না করলে কি হয় না? জি না হাদারাম, এখন আমাকে শাড়িটা পরিয়ে দাও তো লক্ষ্মী বরের মতো। দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত শুনি মিস্টার বেআই সাহেব? শুধু শাড়ি নয়, বাকি যা কিছু আছে সেগুলো সবই পরিয়ে দেব। কি বললে তুমি? আমি মরে যাব তাহলে। আচ্ছা, আমি চোখ বন্ধ করে থাকবো, কেমন? সত্যি তো? আরে বাবা হ্যাঁ। ওকে, তাহলে চুপচাপ কাজে লেগে পড়ো। যদি সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারো তবে লম্বা একটা লিপকিস পাবে, বুঝলে? সেটা পরে দেখবো, এখন কাজ শুরু করি। জি যা। তারপর আমি চোখ দুটো বন্ধ করে তিশাকে আমার মনের ক্যানভাসে বসালাম। আমার মনে আবির দিয়ে ওকে রাঙাবো নিজ হাতে। এক এক করে ওর নোংরা শরীরটাকে ঢেকে দিচ্ছি নির্দিষ্ট পোশাক দিয়ে। তিশাকে জামা পরানোর সময় যখন ওর শরীরে আমার হাতে ছোঁয়া লাগছে, তখন তিশা কেঁপে কেঁপে উঠছে। ওর নিঃশ্বাস কিছুটা ভারী হয়ে গেছে। আমার কথা আর নাইবা বললাম। এখন শাড়ি পরানোর সময় তিশাকে বলে চোখ খুললাম। তিশার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা লাল হয়ে গেছে। তারপর লাল শাড়িটা বাজ খুলে তিশার কোমরের চারপাশে গজে দিচ্ছি। আর তিশা আমার পিঠে খামচে মেরে ধরেছে। এভাবে খামচে দিলে আমি পড়াবো কি করে শোনে? তোমার একটা বড্ড দুষ্টু গো, আমি কি করব? একটা মার দেবো কিন্তু। দাও দাও দেখি কেমন করে পারো। উফ, পাকলি একটা। আবার শাড়িটা পরাতে মনোনিবেশ করলাম। এবার আঁচলের ধারটা ওর কাঁধে রেখে আঙ্গুল গোছিয়ে কুচি করছে। তিশা মুচকি মুচকি হাসছে। এরপর কুচিটা ওর নাভির একটু নিচে গুঁজে দিতে তিশা আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। তিশা, কি হলো? পাগল হয়ে যাচ্ছি তোমার হাতের ছোঁয়। একটু বাকি আছে, শেষ করি। তিশা আঁচলটা ঘোমটা করে মাথায় দিলাম। তিশা লজ্জা মুখে নিচু হয়ে আছে। ওর থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরলাম। একটু বাকি আছে যে। আবার কি? লিপস্টিকটা। ও, ওই যে বিছানার উপরে আছে। তিশার ঠোঁট জোড়াতে হালকা করে লিপস্টিক দিয়ে দিলাম। এখন সুন্দর লাগছে। তিশাকে নিয়ে গেলাম আয়নার সামনে। তো আমার গোলটুসি বউ, দেখো তো তোমার বরটা তোমাকে কেমন শাড়ি পরালো, পছন্দ হলো কিনা তোমার? বাহ, আমার বরটা যে শাড়ি পরাতে পারে এত সুন্দর করে জানা ছিল না তো। ইচ্ছে ছিল নিজ হাতে বউকে শাড়ি পরাবো, আজ ইচ্ছেটা পূরণ হলো। ও মা, তাই বুঝি? তাহলে তো আমার কথাটাও রাখতে হয় এখন। কি কথা? ওই যে বললাম
লম্বা একটা লিপ কিস। আচ্ছা, তাই তো বলি, বইয়ের মুখটা কেমন দুষ্ট হাজিতে পড়ে আছে। তিশা আমার টি শার্টটা টেনে ধরে বিছানায় ফেলে দিল। আমার ঠোঁটগুলো ওর লাল ঠোঁটে চিনি ধরে কিস করতে শুরু করলো। ওর নিঃশ্বাসটা আমি দুর্বল করে দিচ্ছি। হঠাৎ করে আমার গলায় খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। আমি চিল্লাতে শুরু করতেই আরেকটা বসালো আমার ঠোঁটে। কি কোন বিপদে পড়লাম আজ কে জানে। তারপর ইচ্ছে হলো দুজনে হারিয়ে যায় দুজনের মাঝে, কিন্তু খেয়াল করলাম বাইরে আজান শুরু হলো। কখন যে সময় পার হয়ে গেছে টেরই পাইনি। জলদি উঠে তিশাকে বললাম শুয়ে পড়তে। আমিও রুমে চলে এলাম। বিয়ের দিন সকাল থেকে কিছু আত্মীয় স্বজন আসা শুরু করলো। তিশার আব্বু আম্মু গতকালই এসেছে। সব কিছুর আয়োজন আমার বাড়িতে হবে, সেভাবেই কথা হয়েছে। দুপুর হয়ে গেল, কিন্তু সকাল থেকে একটাবারও তিশাকে দেখলাম না। মনটা কেমন কেমন করছে। একটু দেখবো বলে তিশার রুমের সামনে এলাম। জানালা দরজা সব আটকানো। দেখবো কি করে এখন? দরজায় টোকা দিচ্ছি, সারা শব্দ নেই। হঠাৎ ভাবি বলল, কে দরজায় টোকা দেয়? আমি আর কে? কি চাই তোমার? দরজাটা খোলো, কাজ আছে। এখন খোলা যাবে না, একেবারে রাতে। তিশাকে একটু দেখবো তো। বললাম তো হবে না, এখন বাসর ঘরে রেখে আসবো, তখন মন ভরে দেখো। করবো না বিয়ে তোমার বোনকে, গেলাম আমি। আচ্ছা যাও যাও। তিশার মিষ্টি হাসিটা কানে ভেসে এলো, তাতে মনটা শান্তি পেল একটু। আম্মু আর ভাইয়া আমার রুমে এসে আমাকে পাঞ্জাবি দিয়ে বললো পড়তে। ভাই আবার আমার সাথে শুরু করলো। এত বড় হলাম দুজন, তবুও খুনসুটি গেল না। সবই কপাল বুঝলি। আমার বিয়েতে অনুষ্ঠান করলো আব্বু, আর তোর বিয়েতে কিছু করলো না। এতেই কিন্তু প্রমাণ হলো, ছোটবেলায়ও কতবার বলেছি তুই ছিলি কুড়িয়ে পাওয়া। এবার বিশ্বাস হলো তো? বিয়ের দিনও এমন করবি আমার সাথে? ভাইকে তুই করে বলি ছোটবেলা থেকেই। সত্যিটা বললাম আর কি। শোন, তোর বিয়েতে যত টাকা খরচ করেছে তার থেকে বেশি টাকা খরচ করবে আবু আমার বিয়েতে, আর সেটা সামনের মাসে, বুঝলি? ওটা তো তোকে সান্ত্বনা বাণী শুনিয়েছে। হয়েছে, আমি কুড়িয়ে পাওয়া তো খুশি তুই এবার? স্বীকার করতে পারলেই হলো। ভালো হয়েছে, যা। আমি এমনি খুশি তিশাকে আমার বউ বানিয়ে আনছে। ওরা দুবোন মিলে প্ল্যান করছে আমাদের সহায়তা করার জন্য। রেডি থাকিস। আরে যা যা, তোর বউয়ের মতো না আমার তিশা, দেখিস। এখন চল, সবাই অপেক্ষা করে আছে। সন্ধ্যার পর সব কিছু ঠিকঠাক, বিয়েটা পড়ানো হয়ে গেল। সবাইকে সালাম করলাম। সবাই আমাদের জন্য দোয়া করলো মন ভরে। সারাদিন বিয়ের টেনশনে কিছু খেতেই পারেনি, বেশ ক্ষুধাও লেগেছে। আম্মুকে বললাম কিছু খাবার দিতে। মুখের ওপর সোজা বলে দিল বউকে বলতে। কেমনটা লাগে, নতুন বউকে কি করে বলি এখন? সব চিন্তাভাবনা বাদ দিয়ে নিজে খাবার নিয়ে বসে পড়লাম। এই ঘটনা দেখে সবাই হাসতে শুরু করলো। যাকে তাতে আমার কি? সবাই কেন জানি ইয়ার্কি শুরু করলো। বাসর করে যাবার জন্য মনটা কেমন যেন আঁকুবাকু করছে। বউটা একা একা বসে আছে মনে হয়। সবার দোয়ার ভাবি ভাইয়ার শয়তানি হাসিটা দেখে অবশেষে গেলাম বাসর করে। আহা, বউটা ঘোমটা দিয়ে বসে থাকবে এমনটাই আশা ছিল, কিন্তু এ কি? কোথায় ঘোমটা? বউ আমার শাড়ি খুলে প্লাজো আর টি শার্ট পরে বিছানায় পায়ের ওপর পা তুলে মোবাইলে গেমস খেলছে। আচিব, আমি কি স্বপ্ন দেখছি নাকি অন্য কোনো গ্রহে এলাম? কিছুই মাথায় ঢুকছে না। কনফিউশনটা ভিতরে নিয়ে বিছানায় গিয়ে বসে তিশার দিকে তাকিয়ে আছি। ও এসেছো তাহলে? কিন্তু কিসের কিন্তু আবার? তোমার শাড়ি কই? আর এসব কি পরেছো বাসরাতে? কেন, শাড়ি পরেই বাসর করতে হবে এমন কোনো কথা আছে নাকি? গরম লাগে, শরীরে চুলকায় ওই শাড়ি পরলে, তাই ওসব খুলে এইটা পরেছি। কোনো সমস্যা তোমার বর্মশাই? এমনটা কথা শুনিনি তো আগে, তাই আর কি। তবুও ভালো, তোমার যেটা মন চাইলো। শুধু ওই শাড়িটা বাদে বাসর রাতের বাকি সব একই আছে। আচ্ছা বুঝলাম, এই কথা ভুলেও আর কাউকে কখনো কাউকে বলবা না, শুনে সবাই হাসবে কিন্তু। বলবো না তো বর্মশাই। এখন তো আর লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতে আসতে হবে না, কি বলো? আমার মনে হয় ওইটাই ভালো ছিল, অন্যরকম একটা ভালোবাসা কাজ করতো। তবুও এখন আমি তোমার একমাত্র বউ, তাই আমি এখন থেকে যেভাবে বলবো ওভাবেই হবে। তা কি করতে হবে শুনি? তেমন কিছু না, শুধু কোনো মেয়ের দিকে নজর দিবা না, তোমার বুকে শুধু আমাকে রাখবে আর আমাকে প্রচুর ভালোবাসা দিবে। ও ওকে, সেটা তো দিব। আর আদরটা মন চাইলে দিও, না চাইলে নাই। আমার তো আদর নেওয়ার শখ নেই, বুঝলে? ওরে আল্লাহ, কার মুখে কি শুনি? যাও, এখন কাছে আসবে না, আমি ঘুমাবো। বিয়ের টেনশনে ঘুম হতো না আগে, আজ মন ভরে ঘুমাবো। একটা চটকনা দিয়ে তোকে ফ্লোরে ফেলে দিব। আর আমি বউটা কষ্ট পাচ্ছে আর বউ নাক ডেকে ঘুমাবে, তাই না? পারলাম না এত সেবা করতে, সরো। তিশাকে আপন করে পেতে বা তিশার মাঝে হারানোর
প্রণয় নীলায় মেতে উঠতে গিয়ে লাইটটা বন্ধ করতেই ভুলে গেছি। এতদিন অনেক রোম্যান্স করেছি, কিন্তু আজ যা হবে সেটা তিশা আর আমার মাঝে থাক, সেটা আপনাদের বলবো না। তোমরা নীরা তিশাকে নিয়ে নিজের মতো করে রোম্যান্স